হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই মোলের পর্যাবৃত্ত ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতে যাচ্ছি। তো আজকের লেকচারটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকের লেকচার আমরা খুব একটা নতুন কিছু যে শিখবো তা না ভাই, আমরা এতদিন যা যা শিখে আসছি তার আজকে আমরা চর্চা করবো, কেমন? এবং আজকে আমরা আরও আমাদের হাইব্রিডাইজেশন সম্পর্কে নলেজটা আরও আজকে আমরা বাড়াবো। তবে আজকে নতুন তেমন কোনো পড়া নেই ভাই, আগের লেকচারগুলোতেই ঘুরে ফেরাই যা পড়াইছি তা একটু তোমাকে হচ্ছে এক্সাম্পল সহ এখানে দেখাবো, কেমন? আজকে লেকচারটা অনেক ইজি। তো আমি আশা করতেছি তোমরা আগে লেকচারগুলো দেখে আসছো ভাই। আজকে লেকচার শুরু করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের আজকে পড়া স্টার্ট করি। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা গত ক্লাসে কতটুকু পড়ছিলাম? আমরা গত ক্লাসে দেখেছিলাম বিএস ইপিআর থিওরি ফর 2 ইলেকট্রন ক্লাউডস, সেটা আমরা দেখছিলাম। এবং সেক্ষেত্রে আমরা তোমার দুটো যৌগের উদাহরণ দেখছিলাম, একটা ছিল বেরিলিয়াম ক্লোরাইড আর একটা ছিল তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আজকে হচ্ছে আমরা যেটা স্টার্ট করবো যে বিএস ইপিআর থিওরি ফর 3 ইলেকট্রন ক্লাউডস। তো আমি আশা করতেছি তোমরা আগে লেকচারটা অবশ্যই দেখে আসছো ভাই, আমরা কিন্তু এখানে বিএস ইপিআর থিওরি পড়াইছি, কেমন? আচ্ছা, তাহলে চলো আজকে আমরা প্রথমে যেটা স্টার্ট করবো বিএস ইপিআর থিওরি ফর 3 ইলেকট্রন ক্লাউডস। আমি প্রথমে তোমাকে যে এক্সাম্পলটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের সাপোজ ধরো BF3। আমরা প্রথমে যে যৌগটা দিয়ে আলোচনা স্টার্ট করবো তার নাম হচ্ছে আমাদের কি বলতো BF3। ওকে, BF3। তো আমরা এখানে পাশের চিত্র যদি একটু করে তাকাই, চিত্র অলরেডি আমাদের এখানে BF3 আঁকাই আছে। যেমন এটা একটা বোরন, এটা ফ্লোরিন, অ্যাকচুয়ালি এটা দ্বারাও ফ্লোরিন বোঝানো হচ্ছে, এটা দ্বারাও ফ্লোরিন বোঝানো হচ্ছে। তো এটা আসলে কিসের ফিগার? এই চিত্রটা আসলে তোমার হচ্ছে BF3 এর গঠন। এই গঠনটা কেমনে আসছে সব হচ্ছে আমরা ডিসকাশন করাই হচ্ছে আমাদের কাজ। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা এখন BF3 এর তোমার হচ্ছে চিত্র আঁকার চেষ্টা করবো এবং কেমনে আসছে সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো বিএস ইপিআর থিওরির মাধ্যমে। দেখো, বিএস ইপিআর থিওরির মাধ্যমে যদি আমরা প্রথমে যদি আগে এটা ব্যাখ্যা করতে চাই, আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের স্টেপ নাম্বার 1 কী ছিল? আগে লুইস ডট স্ট্রাকচারটা এঁকে ফেলা অ্যাকর্ডিং টু বিএস ইপিআর থিওরি। হ্যাঁ, চলো আমরা দেখি আসো। তো লুইস ডট স্ট্রাকচার ভাই কীভাবে আঁকে? ফার্স্ট আমরা যেটা করি, আগে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বাই করি। টোটাল আমরা চলো এখানে আগে ভ্যালেন্স ইলেকট্রন বের করবো। দেখো তো ভাই, বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হয়? 3টা হয়। আমরা সবাই জানি ফ্লোরিনের হয় 7টা, কিন্তু এখানে 3 জন আছে, তাহলে কত হবে এখানে? 21 আর 3 যোগ করলে হবে তোমার এখানে 24। তারপরে আমাকে এখানে বলো তো সেন্ট্রাল অ্যাটম কী হবে BF3 এর মধ্যে? সেন্ট্রাল অ্যাটম কী হবে? সেন্ট্রাল অ্যাটম হবে তোমার হচ্ছে বোরন। তাহলে এই যোগটা তুমি যদি লুইস ডট স্ট্রাকচার রাখতে চাও, কীভাবে রাখবা? একটা বোরনকে দাও, 3টা ফ্লোরিনকে দাও, একটা বোরনকে দাও আর 3টা কী দাও বলো তো? 3টা ফ্লোরিনকে এভাবে করে কানেকশন করে দাও। ওকে, এভাবে করে কানেকশন করে দাও। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার কাহিনী কী হবে? এখানে 3টা করে যখন এখানে কানেকশন করে দিছো, আমি যদি সুন্দর করে রাখি, হ্যাঁ, তাহলে এখানে 3টা বন্ড দিয়ে দিছো ভাই। তো 3টা বন্ডের মধ্যে এখানে কী হবে বলো তো? এখানে তোমার হচ্ছে ভাই অলরেডি কয়টা ইলেকট্রন খরচ হয়ে গেছে? 6টা। কারণ কেন? এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, একটা বন্ডে 2টা করে থাকে। তাহলে এখানে তোমার ইলেকট্রন খরচ হয়েছে কয়টা? 6টা। তাহলে তোমার কাছে আর বাকি আছে কয়টা? 18টা। তাহলে এই 18টা কী করতে হবে? এই যে 3টা ফ্লোরিন আছে এদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। তাহলে 18টা ইলেকট্রনকে আমি 3টা ফ্লোরিনের মধ্যে তাহলে কীভাবে ডিস্ট্রিবিউশন করবো? 6টা ইলেকট্রন দিয়ে। আর এদের কিন্তু 6টা করেই দরকার অস্টক ফিল আপ করার জন্য, কারণ এখানে অলরেডি 2টা আছে। তাহলে একে তুমি 6টা দাও, একেও তুমি হচ্ছে এখানে 6টা দাও। আবার একেও তুমি কয়টা দাও? 6টা দাও। ওকে, আচ্ছা, এবার কাহিনী দেখো কি হবে। দেখো তো সেন্ট্রাল অ্যাটমের মধ্যে কি কোনো লন পেয়ার আছে? আমি যদি তোমায় জিজ্ঞেস করি সেন্ট্রাল, এটা তো আমাদের সেন্ট্রাল অ্যাটম, এই সেন্ট্রাল অ্যাটমে তাহলে আমাদের বলো তো লন পেয়ার কয়টা আছে? 0 সংখ্যক। এখানে তো কোনো লন পেয়ার নাই, লন পেয়ার আছে 0 সংখ্যক। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রন আছে। এই যে দেখো, আমি যদি তোমায় একটু কালারিং করে দেখাই, এখানে বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এখানেও বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এখানেও কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রন আছে। আমরা বুঝলাম যে প্রথমে সবচেয়ে বেশি বিকর্ষণ হয় বিএস ইপিআর থিওরি অনুযায়ী লন পেয়ার এবং লন পেয়ার ইলেকট্রনের মধ্যে। এখানে যেহেতু লন পেয়ার নাই, তাহলে এখানে লন পেয়ারের মধ্যে কোনো বিকর্ষণ হবে না। আবার লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কোনো বিকর্ষণ হবে না। কেন? কারণ এখানে কোনো লন পেয়ার নাই। তাহলে বিকর্ষণটা কার মধ্যে হবে? বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারগুলোর মধ্যে হবে। তাহলে দেখো, এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে। তাহলে কী হবে? এখানে এই বন্ড পেয়ারটা একে বিকর্ষণ করে দিকে ধাক্কা দিবে। আরেকবার দেখে, এই বন্ড পেয়ারটা একে বিকর্ষণ করে দিকে ধাক্কা দিবে। আবার এইটা এদিকে এটাকে ধাক্কা দিয়ে বিকর্ষণ করবে। দেখো, এই যে বন্ড পেয়ারগুলো, এই বন্ড পেয়ার বিকর্ষণ করবে, এই বন্ড পেয়ার বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করতে কী হবে? এই দেখো, এর সাথে কিন্তু এর বিকর্ষণ হওয়ার সুযোগ কম। কেন? কারণ এরা পরস্পর অপোজিট সাইডে আছে। কিন্তু এর সাথে আর এর সাথে প্রথম অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছিল, এর সাথে আর এর সাথে প্রথম অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছিল। তাহলে কী হবে? দেখো, এই বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ার একে অপরকে ধাক্কা দিবে, এই বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ার একে অপরকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে কী হবে? দেখো, ধাক্কা দেওয়ার ফলে এটার স্ট্রাকচারটা কীরকম দেখাবে? ধাক্কা দেওয়ার ফলে যেটা হবে,
এই ফ্লোরিনগুলোর দিকে চলে আসবে। কেন ভাই এই ফ্লোরিনগুলোর দিকে চলে আসছে কেন? কারণ এদিকে ধাক্কা দেওয়ার কারণে বন্ডটা তোমার এখানে দেখো এভাবে করে বেঁকে যাবে। এটা আমি তোমাকে দেখাই। এই যে দেখো, এই বন্ড পেয়ার দুইটার মধ্যে বিকর্ষণ হবে, ফলে এই বন্ড পেয়ারটা এটাকে ধাক্কা দিয়ে এদিকে নিচের দিকে পাঠিয়ে দিবে, আবার এই বন্ড পেয়ারটাও এটাকে বিকর্ষণ করে ধাক্কা দিয়ে এটাকে নিচের দিকে পাঠিয়ে দিবে। এদিকে নিয়ে নিচের দিকে এখানে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে ভাই এরা যে ধাক্কা খেয়ে যে নিচে নামছে, এরা যে ধাক্কা খেয়ে নিচে নামছে, তো এদের মধ্যে আবার বিকর্ষণ হবে না? হ্যাঁ, এদের মধ্যে বিকর্ষণ হবে, এবং বিকর্ষণ হয়ে আলটিমেটলি যৌগটা এভাবে করে একটা স্টেবল অবস্থায় পৌঁছাবে। আলটিমেটলি তোমার এইভাবে যৌগটা কী করবে, একটা স্টেবল অবস্থায় পৌঁছাবে। আমি তোমাকে গতকালকে একটা ট্রিক্স শিখেছিলাম। সেই ট্রিক্সটা কী বলো তো? সেই ট্রিক্সটা ছিল এরকম যে যখন যৌগ গঠিত হয়, তোমার যৌগটাকে এমনভাবে তোমার গঠন করতে হবে যেন বিকর্ষণটা কী হয়, মিনিমাম হয়। যেন বিকর্ষণ যদি মিনিমাম হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার কী থাকবে, যৌগটা স্টেবল থাকবে। তো কাহিনী কী হয় দেখো, এরা এই জন্য চেষ্টা করে কি, বন্ড পেয়ার করে সবসময় চেষ্টা করে সর্বোচ্চ যতটুকু দূরে থাকা যায় ততটুকু যেন দূরে থাকতে পারে। এই বন্ড পেয়ারগুলো সবসময় কী চেষ্টা করে, সর্বোচ্চ যতটুকু দূরে থাকা যায়, মানে কারণ দূরে থাকলে তোমার বিকর্ষণ কম হবে। তো এই জন্য কী হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত তৈরি হয় বলো তো? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তৈরি হয় 120 ডিগ্রি করে করে। এই মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কত করে তৈরি হয়? 120 ডিগ্রি করে করে তৈরি হয়। কেন? কারণ দেখো, আমরা জানি টোটাল অ্যাঙ্গেল থেকে পুরো অ্যাঙ্গেলটা কত, 360 ডিগ্রি। আর এখানে 3টা বন্ড আছে, তাহলে 360কে তুমি যদি 3টা বন্ড দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার এখানে কত ডিগ্রি করে হবে, 120 ডিগ্রি করে হবে। তাহলে দেখো 120 ডিগ্রি দূরে থাকলে এরা সবচেয়ে ম্যাক্সিমাম দূরে আছে। 120 ডিগ্রি দূরে থাকলে এরা সবচেয়ে ম্যাক্সিমাম দূরে আছে। আর সবচেয়ে ম্যাক্সিমাম দূরে থাকার কারণে এদের মধ্যে কী হবে, মিনিমাম বিকর্ষণ হবে বা মিনিমাম রিপালশন হবে। আর এই মিনিমাম রিপালশন হলে কী হবে, যৌগটা স্টেবল হবে। সবসময় কী চেষ্টা করা হয়, মিনিমাম রিপালশন বা মিনিমাম বিকর্ষণ রাখার চেষ্টা করা হয়। তো এই জিনিসটা তো আমি আরেকবার বুঝাই বলি। ফার্স্টে তো আমরা এভাবে লুইস ডট স্ট্রাকচার এভাবে আঁকছি। আঁকার পরে কী হচ্ছে দেখো, এখানে তো কোনো লন পেয়ার ছিল না, কিন্তু এই বন্ড পেয়ারগুলো পরস্পরকে বিকর্ষণ করে, এই বন্ড পেয়ারগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করে করে যেহেতু এটাকে বিকর্ষণ করতেছে, এটা আবার এটাকে বিকর্ষণ করতেছে, তাহলে এই দুটাকে বিকর্ষণের কারণে ঠেলা মারবে। এটাকে এদিকে নিচের দিকে ঠেলা মারবে, এটাকে এদিকে নিচের দিকে ঠেলা মারবে। সো ফলে এইটা এই জায়গাতে চলে আসবে ঠেলা খেয়ে, আর এইটা ধাক্কা খেয়ে এই জায়গাতে চলে আসবে। এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল যেই মুহূর্তে 120 ডিগ্রি হবে, সেই মুহূর্তে তোমার তখন যৌগটা কী হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। এবং এটাই হচ্ছে যে এটা BF3 এর চিত্র। এটা হচ্ছে যে নর্মাল লুইস ডট স্ট্রাকচার। এই লুইস ডট স্ট্রাকচারটাকে আমরা কি আঁকছি, অ্যাকর্ডিং টু BSEBR থিওরির মাধ্যমে আঁকছি। কেন? যখন আমরা প্রথমে লুইস ডট স্ট্রাকচার আঁকছি, তখন কিন্তু আমরা এরকম বিকর্ষণের ব্যাপারটা চিন্তাভাবনা করি নাই। কিন্তু একবার আঁকার পরে তোমাকে কী করতে হবে, এই বিকর্ষণের ব্যাপারটা চিন্তাভাবনা করতে হবে। আর এই দেখো এখানে যেহেতু এখানে বন্ড পেয়ার, তাই এদের মধ্যে বিকর্ষণ হবে, বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হবে। এবং বিকর্ষণ হওয়ার পরে এরা এমন একটা অবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে যেখানে মিনিমাম রিপালশন থাকে বা মিনিমাম বিকর্ষণ হয়। আর এটা কীভাবে সম্ভব বলো তো? 3টা বন্ডের ক্ষেত্রে যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত করে হয়, 120 ডিগ্রি করে হয়। কারণ 120 ডিগ্রি করে হলে এদের মধ্যে ম্যাক্সিমাম তোমার কী থাকবে বলো তো ভাই, ম্যাক্সিমাম দূরত্ব বজায় থাকবে। এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে ভাই রিপালশনটা এখানে মিনিমাম হবে। ফলে এইটা এখানে এইটা ধাক্কা গিয়ে নিচে চলে আসবে, এটাও এদিকে ধাক্কা গিয়ে নিচে চলে আসবে। ফলে সবার মধ্যে অ্যাঙ্গেল কত করে আছে, 120 ডিগ্রি করে আছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কী বলতে পারি, BF3 যৌগটার ক্ষেত্রে এটা এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়েছে, এখানে বন্ড অ্যাঙ্গেল তাহলে হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এই যে দেখো ভাই, এই যে এই চিত্রটাকেই এখানে জাস্ট করে এই তোমার মৌল আকারে দেখানো হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছি এই চিত্রটা তোমরা, মানে এই চিত্রটা কোত্থেকে আসছে আমরা আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা, অনেক সময় আমাকে এই যৌগটার সম্পূর্ণ চিত্র আঁকতে বলবে, অনেক সময় আমাকে কী বলবে, এই যৌগটার কী আঁকতে বলবে, তোমাকে সম্পূর্ণ চিত্র আঁকতে বলবে। তখন আমরা কীভাবে আঁকবো? সম্পূর্ণ চিত্র আঁকতে বললে আমি এটাও এইটা আঁকলেও চলবে, কিন্তু এটা আঁকতে মানে এটা তো খুব আসলে সিম্পল হয়ে যায়। আমরা চাইলে এটাকে আরও এখানে তোমার হচ্ছে অরবিটাল দিয়েও দেখাতে পারি। কেমনে? এই যৌগটার চিত্র আমরা অরবিটাল দিয়ে কীভাবে আঁকবো চলো আমি তোমাকে শিখে আসো। খেয়াল করে দেখো, এখানে তুমি যদি বোরনের ইলেকট্রোবিন্যাস দেখো, বোরনে থাকে 5টি ইলেকট্রন, তার মানে থাকে এখানে 1s2, 2s2, 2p1। আর তুমি যদি ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস দেখো, তাহলে থাকে 9টা ইলেকট্রন, অর্থাৎ 1s2, 2s2, 2p5। দেখো তো বোরনের সবার লাস্টে কি আছে, p আছে। ফ্লোরিনেরও লাস্টে কি আছে, p আছে। তাহলে এই স্ট্রাকচারটাকে তুমি কীভাবে আঁকবা জানো? সেন্টারে তোমাকে বোরন, তাহলে বোরনকে দিয়ে দাও। এখানে কয়টা বন্ড, 1টা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড। তুমি কী করো, পিটাকে আমরা কীভাবে আঁকি, এরকম ডাম্বেল আকারে আঁকি না? যেহেতু এটারও লাস্টে পি আছে, এটারও লাস্টে পি আছে, তাহলে এইখানে যেহেতু লাস্টে পি এস থাকলে কিন্তু আমরা গোল আঁকতাম, কিন্তু পিটা কীরকম হয়, পিটা শেপ কিন্তু এরকম ডাম্বেল আকারের হয়। তোমরা কিন্তু এটা ওই যে গুণগত রসায়নে পড়ে আসছো, আমরা সবাই জানি এসের চিত্রটা কীরকম হয়, এস হয় তোমার এরকম গোলাকার, আর এটা হয় তোমার পি এর আকার, রাইট? তাহলে যেহেতু দুটোটা লাস্টে পি আছে, তাহলে বোরনের এখানে কয়টা হাত, 1টা 2টা 3টা,
তাহলে কী করো, এখানে একটা করে এভাবে করে ডাম্বেল দিয়ে দাও, এখানে একটা করে এভাবে করে ডাম্বেল দিয়ে দাও, সুন্দর করে আঁকে আসো, এখানে ডাম্বেল দিয়ে দাও একটা, এখানে তুমি একটা ডাম্বেল দিয়ে দাও, ওকে। তারপর তুমি এখানে একটা ডাম্বেল দিয়ে দাও, তাহলে বোরনের 3টা হাত তুমি দেখা দিছো। এরপর এখানে কি আছে দেখো, তবে এখানে একটা ফ্লোরিন আছে, ফ্লোরিনেরও তো কী দিয়ে, এটার সাথে কী দিয়ে কানেক্ট হবে, পি দিয়ে কানেক্ট হবে, রাইট। তাহলে ফ্লোরিনটা কীভাবে কানেক্ট হবে, আমি চলো এটাকে একটু করে এটাকে ডিলিট করে দিই, এটা লাগতেছে না আমার এখানে। তাহলে চলো আমি ফ্লোরিনটাকে দেখাই, এখানে একটা ফ্লোরিন দাও, তাহলে ফ্লোরিনের একটা পি দিয়ে কানেক্ট, আমি চলো ফ্লোরিনটাকে লাল কালার দিয়ে দেখাই, তাহলে ফ্লোরিনের একটা পি দিয়ে কানেক্ট হবে, তাহলে ফ্লোরিনের এটা একটা পি দিয়ে কানেক্ট হবে এখানে, ওকে। তারপরে তোমার একটা ফ্লোরিন এখানে পি দিয়ে কানেক্ট হবে এখানে, চলো আমি সুন্দর করে রাখি একটু, এই ফ্লোরিনটা এখানে কি দিয়ে কানেক্ট হবে ভাই, পি দিয়ে কানেক্ট হবে, ওকে। ফ্লোরিনগুলো এখানে পি দিয়ে কানেক্ট হয়েছে। তো আমরা সবাই জানি পি অরবিটালটা কীরকম হয়, পি অরবিটালে কিন্তু এদিকে একটা অংশ থাকে ডাম্বেলের মতো, পিছন দিয়েও কিন্তু একটা অংশ থাকে, টোটালটাকে মিলে আমরা একটা ডাম্বেল বলি এবং এটাকে আমরা বলি পি, রাইট। এটাকে আমরা কী বলি, পি বলি। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে একটাকে এদিকে দেখাইছো, আরেকটা অংশ আছে না পিছন দিকে পি এর, দেখো না পি এর কিন্তু 2টা অংশ থাকে, একটাকে এদিকে দেখাইছো, আরেকটা অংশ আছে, আরেকটা অংশ কিন্তু বোরনের সাথে কানেক্ট হয় নাই, তাই ওই অংশটাকে আমরা ছোট করে দেখাই, যেটা কানেক্ট হয় নাই সেটাকে আমরা এভাবে করে ছোট করে দেখাই, যেটা কানেক্ট হয় নাই সেটাকে আমরা এভাবে করে ছোট করে দেখাই, যেটা কানেক্ট হয় নাই সেটাকে আমরা এভাবে করে ছোট করে দেখাই। ছোট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা বুঝাই যে এটা কানেক্ট হয়েছে, এটা কানেক্ট হয়নি, মানে এটা এর সাথে হচ্ছে যে সংক্রায়নের অংশগ্রহণ করছে, এটা করে নাই, ছোটো করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা। আর এখানে কি থাকবে তোমার, এখানে তোমার 2টা ইলেকট্রন থাকবে, আমরা জানি একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, বিপরীত স্পিনযুক্ত 2টা ইলেকট্রন দেখাই দিবা। এটাই কি বলতো, এটাকে আমরা বলতে পারি BF3। এই ফিগারটাকে আমরা কি বলতে পারি, এই ফিগারটা হচ্ছে আমরা বলতে পারি BF3। তোমাকে যদি BF3 চিত্র আঁকতে বলে তাহলে তুমি এই চিত্রটা আঁকতে পারবা, ওকে। এই চিত্রটা আঁকতে বলে দেখো, তুমি যদি তাহলে কোনো কারণে এটা আঁকতে পারো লুইস ডট স্ট্রাকচার, এই চিত্রটা আঁকার কিন্তু কোনো ব্যাপারই না তোমার। কেন ভাই, সিম্পল 3টা হাত, তাহলে 3টা হাত এখানে ওপেন করে দাও, ফ্লোরিন কানেক্ট হচ্ছে 3টা, ফ্লোরিন পি দিয়ে কানেক্ট হয়, এভাবে ওখানে কানেক্ট করে দাও, তারপর এখানে 2টা করে ইলেকট্রন দেখাই দাও, আর পিছন দিয়ে একটা করে ছোটো ছোটো করে অংশ দেখাই দাও, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। তাহলে এটা যদি আঁকতে পারো ডট স্ট্রাকচারটা, লুইস ডট স্ট্রাকচারটা, তাহলে বাকিটা কিন্তু আঁকা কোনো তোমার কাছে কিনা বলো তো ব্যাপারই না, ওকে। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। একটা কাজ করে আসো, বন্ড অ্যাঙ্গেল কথাটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কিছুটা স্পেস পাবো, বন্ড অ্যাঙ্গেলটাকে আমরা একটু এই পাশে নিয়ে যাই, আর চলো এইটা স্ট্রাকচারটাকে আমরা একটু উপরে তুলে দিই, হ্যাঁ স্ট্রাকচারটাকে চলো আমরা একটু উপরে তুলে দিই, ওকে ভাই, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার BF3 এর চিত্র। আশা করি তোমরা BF3 চিত্র কীভাবে আঁকছি আমরা এখানে এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে দেখো তো ভাই, এখানে আমাকে বলো তো ইলেকট্রন ক্লাউড কয়টা হবে, এটা একটি ইলেকট্রন ক্লাউড, আমি যদি সুন্দর করে রাখি, এটা একটি ইলেকট্রন ক্লাউড, এটা একটি ইলেকট্রন ক্লাউড, এটা একটি ইলেকট্রন ক্লাউড। তাহলে এখানে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা, 3টা। তাহলে আমরা এখানে বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড এখানে কয়টা আছে ভাই, 3টা আছে। নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড এখানে আছে 3টা, ওকে। এবার আমাকে একটু করে বলো তো, এখানে নাম্বার অফ, এখানে তোমার তার স্টেরিক নাম্বার কত হবে, স্টেরিক নাম্বার আমরা কত কথা শিখে আসছি। স্টেরিক নাম্বার কী ছিল, নাম্বার অফ মানে কেন্দ্রীয় মৌলের কয়টা সিগমা বন্ড আছে, অর্থাৎ নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস সেন্ট্রাল অ্যাটমের লন পেয়ার, প্লাস সেন্ট্রাল অ্যাটমের লন পেয়ার। তাহলে এখানে আমাকে তুমি বলো স্টেরিক নাম্বার যদি আমরা বাই করতে চাই, তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কয়টা, নাম্বার অফ সিগমা বন্ড এখানে দেখো 3টা, তাই না, এই দেখো 1টা 2টা এবং 3টা, তাহলে নাম্বার অফ সিগমা বন্ড এখানে 3টা, সেন্ট্রাল অ্যাটমে কোনো লন পেয়ার নাই, তাহলে স্টেরিক নাম্বার হবে 3। আর স্টেরিক নাম্বার যদি 3 হয় সেক্ষেত্রে তোমার সংকরায়নটা কী হয়, sp2 সংকরায়ন হয়, তাই না। আমরা শিখে আসছিলাম যে তোমার যদি স্টেরিক নাম্বার যদি 3 হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, sp2 সংকরায়ন বা sp2 হাইব্রিডাইজেশন যুক্ত, ওকে। আচ্ছা, এরপরে আমাদের তাহলে এখানে তোমার জিওমেট্রি অফ তাহলে মলিকিউল কী হবে, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে, তাহলে আমরা তো আগে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড দেখি। জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড মানে ইলেকট্রন ক্লাউড দেখতে কীরকম, আমরা কত কথা শিখে আসছিলাম, যদি আমাদের এখানে কী থাকে বলো তো 3 থাকে,
বা sp2 হয়, সেই ক্ষেত্রে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কীরকম হয়? ট্রাইগোনাল প্ল্যানার হয়। সমতলীয় তোমার হচ্ছে ভাই ত্রিভুজ আকৃতির। ট্রাইগোনাল কী হয় বলো তো? ট্রাইগোনাল প্ল্যানার হবে। ওকে, সেটা ইলেকট্রন ক্লাউড, এটা সি হবে, আমি ই দিছি বলে এখানে। হ্যাঁ, অনুরূপভাবে আমাকে বলো তো এখানে তোমার তাহলে জিওমেট্রি অফ মলিকিউল কী হবে? জিওমেট্রি অফ মলিকিউল কী হবে? জিওমেট্রি অফ মলিকিউল হবে তোমার এখানে সেমভাবে ট্রাইগোনাল প্ল্যানার, মানে সমতলীয় ত্রিভুজ আকারে। বাংলা নাম কি? সমতলীয় ত্রিভুজ আকৃতি। আমরা এগুলো গত ক্লাসে শিখে আসছি, রাইট? সমতলীয় ত্রিভুজ আকৃতি। তাহলে আমরা দেখো, তাহলে এখানে কী শিখলাম আমরা? এই BF3 সম্পর্কে আমরা নারী নক্ষত্র বাই করলাম। কী করলাম আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে এখানে নোট ডাউন করে দিই, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে। ফার্স্ট অফ অল আমরা এখানে শিখলাম যে ইলেকট্রন ক্লাউড কয়টা আছে, স্টেরিক নাম্বার কত, কি সংকরায়নভুক্ত, ইলেকট্রন ক্লাউডের স্ট্রাকচার দেখতে কীরকম, তারপর জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কীরকম, মানে জিওমেট্রি অফ মলিকিউল কীরকম, ট্রাইগোনাল প্ল্যানার, বাংলা নাম সহ আমরা শিখলাম এখানে। তারপর হচ্ছে এগুলো যদি বাংলা নাম আমরা গত ক্লাসে দেখে আসছি। আর ট্রাইগোনাল প্ল্যানার বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটা আমরা গত ক্লাসে শিখে আসছি। এরপরে বন্ড অ্যাঙ্গেল কত হবে সেটা আমরা দেখছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস চিত্র কীভাবে আঁকতে হয়, এই যে ফিগারটা কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখছি এখানে, কীভাবে তুমি এখানে ফিগারটা ইজিলি আঁকতে পারো। ওকে, সেগুলোই তোমাকে জিজ্ঞেস করবে, সেগুলো তোমাকে জন্য সব কিছু যদি জিজ্ঞেস করে যে এটা সম্পর্কে ব্যাখ্যা করো, তখন তোমাকে আসলে সবগুলো এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে যা দেখলাম যে BSC3 ইলেকট্রন ক্লাউডস, এই যে 3টে ইলেকট্রন ক্লাউড ছিল, এরকম আমরা একটা যৌগকে এখানে ব্যাখ্যা করলাম। চলো এরকম আমরা আরেকটা যৌগকে ব্যাখ্যা করে আসো। তো আমরা এখন ব্যাখ্যা করবো তোমার হচ্ছে ভাই সালফার ডাইঅক্সাইডকে। কেমন? আমরা চলো এখন ব্যাখ্যা করবো তোমার 2 নম্বরে সালফার ডাইঅক্সাইড। চলো আমরা সালফার ডাইঅক্সাইড সম্পর্কে নারী নক্ষত্র বাই করার চেষ্টা করি। সালফার ডাইঅক্সাইড খুবই সিম্পল জিনিস ভাই, এগুলো কোনো কঠিন কিছু না। ফার্স্ট কথা হচ্ছে আমাদের একে লুইস ডটের সাথে রাখতে হবে, যার কারণে আমাদের কী করতে হবে? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বাইর করতে হবে। আচ্ছা ভাই, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হয়? আমরা সবাই জানি 6টা হয়। অক্সিজেনে কয়টা হয়? 6টা হয়, কিন্তু এখানে 2 আছে, তাহলে তোমার এখানে কত হবে? 18 হবে। ভাই সেন্ট্রাল অ্যাটম কী হবে? সালফার যদি এখানে একটা, অক্সিজেন যদি 2টা, তাহলে অবশ্যই এখানে সেন্ট্রাল অ্যাটম হবে সালফার, কারণ এর কানেকশন বেশি থাকবে। তাহলে সেন্ট্রাল অ্যাটম কী হবে এখানে? সেন্ট্রাল অ্যাটম হবে তোমার এখানে সালফার। ওকে, আচ্ছা, তাহলে এবার কী হবে দেখো এখানে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে তুমি তাহলে সালফার রাখো একটা, তারপর তুমি এখানে একটা অক্সিজেনকে দাও, এখানে একটা অক্সিজেনকে দাও, তাহলে এখানে তোমার একটা ফার্স্টটাকে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, এখানে ফার্স্টে আরেকটা সিঙ্গেল বন্ড দিয়ে দাও। তাহলে এখানে তুমি যদি এখানে কয়টা খরচ হয়েছে দেখো, 4টা খরচ হয়ে গেছে, তাহলে তোমাকে স্যার আছে কয়টা? 14টা আছে। তো 14টার মধ্যে এটা কয়টা করে নিতে পারবে? এটা নিতে পারবে 6টা করে। কেন? কারণ এখানে 2টা অলরেডি আছে, এখানে 2টা অলরেডি আছে, তো এর কিন্তু লাগবে 6টা, এরও লাগবে কয়টা? 6টা। তাহলে একে 6টা দিয়ে দাও, আর একে 6টা দিয়ে দাও। তাহলে একে 6টা দিছো, একে 6টা দিছো, তাহলে 12টা না খরচ হয়েছে, আর 2টা রয়ে গেছে না? ওই 2টা তো এও নিবে না, এও নিবে না, তাহলে আলটিমেটলি কাকে দিয়ে দিতে হবে? কেন্দ্রীয় মৌলকে আমরা তখন বলছি লন পেয়ার হিসেবে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এরা কেউ এখানে খুশি আছে, এর কিন্তু অষ্টক ফিল আপ হয়েছে, এরও কিন্তু অষ্টক ফিল আপ হয়েছে, কিন্তু এর কিন্তু অষ্টক ফিল আপ হয় নাই। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? তো করবে কি, এদের মধ্যে যে কোনো একজন এটাকে কী করবে? একটা তোমার হচ্ছে যে ভাই একটা লন পেয়ারকে এখানে ভেঙে ডাবল বন্ডে কনভার্ট করে দিবে। তো ডাবল বন্ডে কনভার্ট করলে কী হবে? এই যে দেখো এর কিন্তু 8টা ফিল আপ হয়ে আছে, এরও কিন্তু 8টা ফিল আপ হয়েছে। কেমন? 4টা এখানে, 2টা এখানে, 2টা এখানে, তো টোটাল 8টা। এরও কিন্তু 8টা ফিল আপ হয়ে আছে। তাহলে এখন এই যৌগটা কিন্তু কিসে আছে? একটা স্টেবল অবস্থায় আছে। কিন্তু কাহিনী কী হবে এখানে? কাহিনী যেটা হবে, এখানে তো এই অক্সিজেনটা লন পেয়ার, মানে এখানে লন পেয়ারটাকে ভাঙায় ডাবল বন্ডে কনভার্ট করে দিছে, কিন্তু করতে পারে নাই। তাহলে এটা আক্ষেপ থেকে যাবে না? দান করতে পারছে, আমি দান করতে পারি না কেন? এই জন্য কী হবে এখানে? আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে যখন ডাবল বন্ড আসছে মানে কি, এখানে একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে, এটা থাকে সঞ্চরণশীল ইলেকট্রন, অর্থাৎ এটা চলাচল করতে পারে। অর্থাৎ এই ইলেকট্রনটা কিছুক্ষণ এখানে আছে, কিছুক্ষণ মর্জি মতো আবার সে এখানে চলে যেতে পারবে। ওকে, মানে এই বন্ধনটা চাইলে ট্রান্সফার হয়ে কী করতে পারবে? যে প্রসেসটাকে আমরা কী বলি? রেজোন্যান্স বলি। এবং আমরা বলছিলাম রেজোন্যান্স সম্পর্কে তুমি খুব ডিটেলসে জানতে পারবা যখন তুমি জৈব রসায়নে বেনজিন পড়বা, তখন আমি এটা পড়াইছি অনেক ডিটেলসে। কেমন? এখন এত কিছু সম্পর্কে জানার দরকার নেই, কিন্তু আমি তোমাকে বলছিলাম কখন রেজোন্যান্স ঘটবে। আমি টেকনিক শিখেছিলাম, একটা যদি একটা ডাবল বন্ড থাকে, একটা সিঙ্গেল বন্ড থাকে, সেই ক্ষেত্রে ডাবল বন্ডটা একবার এখানে যাবে, আবার ডাবল বন্ডটা একবার এখানে আসবে, এবার ডাবল বন্ডটা আবার এখানে যাবে, আরেকবার ডাবল বন্ডটা তোমার এখানে আসবে। এভাবে করে ডাবল বন্ডটা বারবার কী করতে থাকবে? এখানে স্থান পরিবর্তন করতে থাকবে, যেটাকে আমরা কী বলছিলাম? রেজোন্যান্স বলছিলাম। কেমন? আচ্ছা,
তো এটার স্ট্রাকচারটা কি এরকম থাকবে? এটা তো লুইস ডট স্ট্রাকচার আমরা বুঝলাম, কিন্তু বিএসইপিআর থিওরির মাধ্যমে কি জিনিসটা এরকম থাকবে? তাহলে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ইলেকট্রন ক্লাউড কয় জায়গায় আছে? এটা একটি ইলেকট্রন ক্লাউড, এটা একটি ইলেকট্রন ক্লাউড, এটা একটি ইলেকট্রন ক্লাউড। কিন্তু ভাই মজার ব্যাপার হচ্ছে, লক্ষ্য করে দেখো, এই যে এইখানে এটা কিন্তু তোমার লন পেয়ার, এটা কিন্তু তোমার কি বলতো লন পেয়ার, আর এটা একটা বন্ড পেয়ার। আমি যদি লাল কালার দিয়ে দেখাই তাহলে হচ্ছে সুবিধা হয়। এটা তোমার এখানে লন পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার। তাহলে এখানে কাহিনী আমরা বিএসইপিআর থিওরির মাধ্যমে কী শিখে আসছি? এই লন পেয়ারগুলো কিন্তু এটিকে বিকর্ষণ করবে সবচেয়ে বেশি, ঠেলা দিবে। দেখো এদিকে লন পেয়ারগুলো কী করবো বলো তো? এখানে লন পেয়ারগুলোতে কিন্তু এখানে দেখো এই লন পেয়ার যেহেতু আছে, এই লন পেয়ারগুলো এটাকে এদিকে ঠেলা দিবে, কারণ আমরা জানি কি লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে দেখো এখানে কিন্তু দুটো লন পেয়ার নাই। মানে তোমার যদি এখানে দুই জোড়া যদি লন পেয়ার থাকতো, তাহলে ওই লন পেয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিকর্ষণ হইতো। কিন্তু এখানে লন পেয়ার আছে কয় জোড়া? লন পেয়ার আছে কিন্তু এখানে এক জোড়া। তাহলে এখানে লন পেয়ার কিন্তু বিকর্ষণ এখানে কার্যকর হবে না, যেহেতু লন পেয়ার আছেই খালি এক জোড়া আছে। কিন্তু লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কিন্তু বিকর্ষণ হবে। তাহলে এখানে কাহিনী কী হবে? এই লন পেয়ার এবং এই বন্ড পেয়ারের মধ্যে যখন বিকর্ষণ হবে, অনুরূপভাবে এই লন পেয়ার এবং এই বন্ড পেয়ারের মধ্যেও বিকর্ষণ হবে। এখন কাহিনী হচ্ছে যে এই লন পেয়ার এবং এই বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, আর এই লন পেয়ার আর এই বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, দুটোটা কি সেম অ্যামাউন্টের হবে কিনা? দেখো এখানে বুঝতেছো এখানে দুইটা বন্ধন আছে, তাহলে এখানে টোটাল 4টে ইলেকট্রন। তাহলে এই 4টে ইলেকট্রন এবং লন পেয়ার, এই লন পেয়ারগুলোতে ইলেকট্রন, তাহলে এদের মধ্যে কিন্তু বিকর্ষণ বেশি হবে। কেন? যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে অনলি 2টা আছে, তাই এখানে ইলেকট্রন ঘনত্ব একটু কম, তাই এখানে বিকর্ষণটা সামান্য কম হবে। তাহলে কাহিনী কী হবে? এখানে আমি যদি এটার স্ট্রাকচারকে যদি মডিফাই করে রাখতে চাই, তাহলে এটার স্ট্রাকচারটা মডিফাই হয়ে কীরকম হবে আমি তোমাকে একটু বুঝাই বলে আগে দেখো। আগে চলো স্ট্রাকচারটা আঁকি। মডিফাই হয়ে তোমার স্ট্রাকচারটা এরকম হবে, দেখো মডিফাই হয়ে স্ট্রাকচারটা তোমার এরকম হবে, মডিফাই হয়ে স্ট্রাকচারটা তোমার এরকম হবে। ওকে, মডিফাইড হয়ে স্ট্রাকচারটা তোমার এরকম হবে, এইরকম তোমার হচ্ছে একটা স্ট্রাকচার তুমি এখানে পাওয়া মডিফাই হওয়ার পরে। ওকে, তাহলে কাহিনী কী হবে? আমি এগুলো দেখালাম না, কারণ এগুলো তো অপ্রয়োজনীয়। আমার তো সেন্ট্রাল অ্যাটম নিয়ে সবসময় চিন্তা করতেছি। হ্যাঁ, যখন লুইস ডট আঁকছি আমরা এখানে, তখন এগুলোকে দেখাইছি, ঠিক আছে। কিন্তু যখন তুমি আলটিমেটলি যৌগটা এঁকে ফেলবা, এই যখন যৌগটা যখন এরকম এঁকে ফেলবা বিএসইপিআর থিওরির মাধ্যমে, তখন আসলে এই সাইড অ্যাটমের এগুলো দেখাইতে হয় না। কী করতে হয় না? সাইড অ্যাটমের যে এখানে যে ইলেকট্রনগুলো আছে না, এগুলো দেখাইতে হয় না, কারণ আমরা সবসময় সেন্টার অ্যাটমকে নিয়ে চিন্তা করি। এই যখন আমরা সংকরায়ন হিসাব করি তখন, সো যখন আমরা লুইস ডটের সাথে রাখবো, তখন আমাদের সবাইকে দেখাইতে হবে, ঠিক আছে। কিন্তু যখনই আমি যৌগের চিত্রে চলে যাব, বিএসইপিআর থিওরির মাধ্যমে যখন আমরা চিত্র আঁকবো, তখন আর আশেপাশের এগুলোকে দেখাইতে হবে না, সাইড অ্যাটমেরগুলোকে সেন্টার অ্যাটমেরটাকে দেখাইলেই চলবে। যেমন এখানে কী করছি আমরা, এখানে যখন আমরা লুইস ডটের সাথে রাখছি, তখন আমি সবাইকে দেখাইছি। কিন্তু যখন আমি যৌগের চিত্র আঁকতেছি, তখন কিন্তু আর আমি এগুলোকে কনসিডার করতেছি না, এগুলোকে তো কনসিডার করা লাগবে না। এই সেন্টার অ্যাটমটাকে শুধু দেখালে হবে। সেন্টার অ্যাটমের যে লন পেয়ার আছে না, এটাকে শুধুমাত্র তোমার দেখালেই হবে। আচ্ছা, আমার কোয়েশনটা কী ছিল? আমার কোয়েশনটা ছিল যে এই লন পেয়ার যেটা আছে, এখানে তো বন্ড পেয়ার আছে, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বেশি হবে নাকি এই দুটার মধ্যে বিকর্ষণ বেশি হবে? 100% এই দুটার মধ্যে বিকর্ষণ বেশি হবে। কেন? কারণ এখানে 4টে ইলেকট্রন আছে ভাই, ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি, তাই ইলেকট্রনকে পরস্পর এখানে কী করবে ভাই? বিকর্ষণ করবে তোমার এখানে বেশি। এর ফলে কী হবে দেখো, যদি সমান অ্যামাউন্টের বিকর্ষণ করতো, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হইতো ভাই? মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতো 120 ডিগ্রি। কিন্তু যেহেতু এরে ঠেলা বেশি দিছে, তাই একটু চেপে গেছে, তাই মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখা গেছে এক্সপেরিমেন্টালি 119 ডিগ্রি হয়ে যায়। কত ডিগ্রি হয়ে যায়? 119 ডিগ্রি। আমি তোমাকে বুঝাই বলি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে লন পেয়ারটা আছে, এখানে যে বন্ড পেয়ারগুলো আছে, যদি দুইটা বন্ড পেয়ারই সেম টাইপের হইতো, তাহলে এটাকে যে বিকর্ষণ করতো, এটাকেও সেম পরিমাণ বিকর্ষণ করতো, ফলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে চেপে গিয়ে কিন্তু 120 ডিগ্রি থাকতো। কিন্তু কাহিনী কী হচ্ছে? কাহিনী হচ্ছে এখানে যে লন পেয়ারটা আছে, এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব একটু বেশি, কারণ এখানে 4টে ইলেকট্রন, ফলে এরা ঠেলা দিবে একটু বেশি। তাহলে কিন্তু এ একটু চেপে গেছে এদিকে, আগে একটু দূরে থাকতো, এখন কিন্তু এখানে চেপে গেছে সামান্য। কেন? কারণ এখান থেকে এই যে এখান থেকে যেটা আছে, এই যে এখান থেকে ধাক্কা খাইছে বেশি। এখান থেকে কী হয়েছে বেশি বলতো? ধাক্কা খাইছে বেশি। ধাক্কা বেশি খাওয়ার কারণে এই কিন্তু এদিকে একটু ভিতরে প্রবেশ করে গেছে, ফলে আগে যেখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি ছিল, একটু ভিতরে প্রবেশ করার কারণে এখন অ্যাঙ্গেল কত হয়ে গেছে বলতো? অ্যাঙ্গেল কিন্তু এখন হয়ে গেছে 119 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছি কেন 119 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে হয়েছে। কারণ আগে 120 ডিগ্রি হওয়ার কারণটা কি? কারণ আগে তো লন পেয়ার ছিল না কোনো, ফলে এটাকে বেশি ধাক্কা দিতে পারে নাই, কিন্তু এখন তো লন পেয়ার আছে, তাই এটাকে বেশি ধাক্কা দিয়ে ফেলছে। আচ্ছা, এটাকে বেশি ধাক্কা দিয়েছে কেন? কারণ এখানে 4টে ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, ফলে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার কারণে ধাক্কাও হবে এখানে বেশি। তো এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে বলতো? অ্যাঙ্গেলটা এখানে 120 ডিগ্রি থেকে কমে গিয়ে 119 ডিগ্রি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তো এটাকে আমি কীভাবে লিখতে পারি? আমি লিখতে পারি এরকম, যেখানেও লন পেয়ারের উপস্থিতি থাকার কারণে এখানে হচ্ছে যে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হবে। এই বিকর্ষণের কারণে বন্ধন কোণ
120 ডিগ্রি থেকে কমে গিয়ে 119 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা এখানে তোমরা লিখে দিই তোমাকে লন পেয়ার উপস্থিত থাকার কারণে লন পেয়ার উপস্থিত থাকার কারণে লন পেয়ার বন পেয়ার বিকর্ষণ হবে। লন পেয়ার বন পেয়ার বিকর্ষণ হবে, ফলে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হতে কমে গিয়ে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হতে কমে গিয়ে 119 ডিগ্রি হয়ে যাবে। 119 ডিগ্রি হয়ে যাবে। ওকে, 119 ডিগ্রি কেন হয়েছে আশা করি তোমরা এখানে ভাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চলো আমরা এটা নারী নক্ষত্র ব্যয় করার চেষ্টা করি। এখানে আমি যদি তোমায় জিজ্ঞেস করি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড এখানে কয়টা আছে, একটি ইলেকট্রন ক্লাউড এখানে আছে, একটি ইলেকট্রন ক্লাউড এখানে আছে, একটি ইলেকট্রন ক্লাউড এখানে আছে, তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি আমার হচ্ছে এখানে ভাই নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কিন্তু এখানে 3 ক্লাউড হচ্ছে এখানে 3। ওকে, দেখো কারণ কেন, এখানে একটি ইলেকট্রন ক্লাউড আছে, এখানে একটি ইলেকট্রন ক্লাউড আছে, এখানে একটি ইলেকট্রন ক্লাউড আছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড এখানে কত হলো, 3 হলো। আর নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড যদি 3 হয় তাহলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে? তাহলে আমরা এখন যদি বের করতে চাই জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড, এটা তাহলে কী হবে, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড, তাহলে এটা তোমার হবে ট্রাইগোনাল প্ল্যানার। আমরা শিখে আসছিলাম যদি 3টা হয় তাহলে ইলেকট্রন যদি আমরা শিখে আসছিলাম কি বলতো, যদি 2টা হয় সেক্ষেত্রে অলওয়েজ লিনিয়ার হইতো, 3টা হইলে ইলেকট্রন ক্লাউডের স্ট্রাকচার অলওয়েজ ট্রাইগোনাল প্ল্যানার হইতো। হ্যাঁ, এখানে কিন্তু মলিকুলের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, দেখো জিওমেট্রি অফ মলিকুল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্যান্ড অথবা বি শেপে রয়ে গেছে, কিন্তু ইলেকট্রন ক্লাউডগুলো কিন্তু আগের মতোই আছে। ইলেকট্রন ক্লাউডগুলো কিন্তু হ্যাঁ এখানে একটা লম্বা দাগ বরাবর ছিল, এখন একটু ছোট হয়ে গেছে, কিন্তু আলটিমেট অবস্থান কিন্তু আগের মতোই আছে। ওকে, তাহলে এখানে একটি কী হবে, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কিন্তু ট্রাইগোনাল প্ল্যানারই হবে 3 থাকলে। কেমন? হ্যাঁ, জিওমেট্রি অফ মলিকুল চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে কিন্তু আর এখানে বন্ড নাই, সো এটাকে ছাড়াই চিন্তা করতে হবে। এখানে হচ্ছে আমাদের ব্যান্ড অথবা বি শেপটা রয়েছে। কেমন? আচ্ছা, আশা করি এখানে আমি বুঝতে পারছি। তাহলে এটা আমরা লিখে দিই এখানে জিওমেট্রি অফ মলিকিউল, তাহলে এখানে কী হয়েছে, এটা হয়ে গেছে আমাদের ব্যান্ড অর বি শেপড। কেমন? আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়েছে, এখন এখানে আমরা যদি জিজ্ঞেস করি বন্ড অ্যাঙ্গেল কত হয়েছে, বন্ড অ্যাঙ্গেল কিন্তু 119 ডিগ্রি হয়ে গেছে। ওকে, আচ্ছা এতটুকু আমরা এখানে বুঝতে পারছি ভাই। চলো স্টেরিক নাম্বার বাই করে আসো। স্টেরিক নাম্বার মানে কি, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস সেন্ট্রাল অ্যাটমের লন পেয়ার। সেন্ট্রাল অ্যাটমের কী বলতো, লন পেয়ার। এখানে সেন্ট্রাল অ্যাটমে সিগমা বন্ড কয়টা আছে, একটা দেখো, একটা ডাবল বন্ড যদি থাকে, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড থাকে, তাহলে এখানে কিন্তু সিগমা বন্ড আছে একটা, এখানে সিগমা বন্ড আছে একটা, তাহলে এই সালফারের সেন্ট্রাল অ্যাটম যেটা, এটার এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, তাহলে সালফার অ্যাটমটা কিন্তু সিগমা বন্ড টোটাল আছে কয়টা, সিগমা বন্ড টোটাল আছে হচ্ছে 2টা। আর এটার লন পেয়ার আছে কয়টা, লন পেয়ার আছে হচ্ছে 1 জোড়া। তাহলে এখানে স্টেরিক নাম্বার কত হবে, 3 হবে। আর স্টেরিক নাম্বার যদি 3 হয় সেটাকে আমরা কী বলে আসছি, sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন। আমি আরেকবার বুঝাই বলি, এখানে স্টেরিক নাম্বার কত হবে যোগড়াতে, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। তো সেন্ট্রাল অ্যাটমের এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, আর তোমার লন পেয়ার আছে এখানে একটা, তাহলে 2 + 1 হয়েছে, 1 জোড়া আছে, তাহলে এখানে 2 + 1 জোড়া হয়েছে, তাহলে এখানে 3 হয়েছে। আর 3 হলে কী হয় জিনিসটা, sp2 হাইব্রিডাইজেশন হয়। আশা করি তোমরা এই যৌগের নারী নক্ষত্র সম্পর্কে বুঝতে পারছো ভাই। তাহলে এবার চলো আমরা একটু করে যাই ইথিন নামক যৌগটা নিয়ে আমরা চলো একটু ডিসকাশন করে আসো, ইথিন। ওকে, তাহলে চলো আমরা এখানে প্রথমে ডিসকাশন করি। আচ্ছা, আমাদের গতকালকে 2 ইলেকট্রন ক্লাউডের একটা ছিল ইথাইন, আগে চলো ইথাইন ক্যান্ডিডেট ডিসকাশন করে ফেলি, পরে আমরা চলো ইথিন ক্যান্ডিডেট আমরা ডিসকাশন করবো। কেমন? আসো আমরা তাহলে এখানে আগে আসলে আলোচনা করি ইথাইন। ইথাইনের স্ট্রাকচার কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখবো। ইথাইনের সংকেত কী হয়, CH ট্রিপল বন্ড CH, এটা তো আমরা সবাই জানি। ইথাইনের সংকেত কত হয়, CH ট্রিপল বন্ড CH হয়। আমরা এটার স্ট্রাকচার আঁকাটা শিখবো। কেমন? এই স্ট্রাকচার আঁকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই CH ট্রিপল বন্ড CH এর। ঠিক আছে, আর এটার সংকরায়ন কত হবে সব আমি তোমাকে শিখাবো। দেখো, আচ্ছা এখানে দেখো, এই যে CH ট্রিপল বন্ড CH আছে, এই স্ট্রাকচারটাকে আমি এভাবে আঁকতে পারতাম কিনা, লিখতে পারতাম কিনা, এই C এর সাথে এখানে ট্রিপল বন্ড দিয়ে 3টা কার্বন দিলাম, মানে 3টা বন্ড দিয়ে একটা কার্বন দিলাম,
এখানে একটা এইচকে দিলাম, ওকে। আর এখানেও কি দিলাম একটা ভাই এইচকে দিলাম। চলো আমরা এই কার্বনের সংকরায়ন কত বের করতে যাচ্ছি এবং এই কার্বনটার সংকরায়ন কত আমরা এখানে বের করতে যাচ্ছি। আচ্ছা, সংকরায়ন বের করার টেকনিকটা কি? সংকরায়ন বের করার টেকনিক হচ্ছে তুমি স্টেরিক নাম্বার বের করতে হবে। এটাকে আমি 1 নাম্বার কার্বন দিলাম, এটাকে আমি 2 নাম্বার কার্বন নাম দিলাম। তো 1 নাম্বার কার্বনে যদি আমি স্টেরিক নাম্বার বের করতে চাই, স্টেরিক নাম্বার মানে কি সিগমা বন্ড প্লাস, মানে 1 নাম্বার কার্বনের সিগমা বন্ড প্লাস এটার কী বলতো লন পেয়ার, প্লাস হচ্ছে কী বলতো লন, প্লাস হচ্ছে তোমার ভাই লন পেয়ার। এখন দেখো ভালো করে লক্ষ্য করে দেখি এই ফার্স্ট কার্বনের সিগমা বন্ড কয়টা আছে। ফার্স্ট কার্বনের সিগমা বন্ড, একটা সিগমা বন্ড এখানে আছে। আর ট্রিপল বন্ডের মধ্যে আমরা সবাই জানি যে একটা তোমার হচ্ছে ভাই সিগমা বন্ড থাকে, 2টা পাই বন্ধন থাকে। আমরা সবাই জানি একটা ডাবল বন্ডের মধ্যে কী থাকে ভাই, একটা ডাবল বন্ড যদি তুমি নাও, একটা যদি কি নাও ডাবল বন্ড যদি তুমি নাও, ডাবল বন্ড, একটা ডাবল বন্ডের মধ্যে একটা তোমার থাকবে হচ্ছে ভাই সিগমা বন্ড, আর একটা ডাবল বন্ডের মধ্যে একটা থাকবে তোমার হচ্ছে ভাই পাই বন্ড। আর তুমি যদি একটা ট্রিপল বন্ড নাও, তুমি যদি একটা ট্রিপল বন্ডকে নাও ভাই, ট্রিপল বন্ড ধরে এরকম দিছো, এই ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকবে তোমার হচ্ছে ভাই সিগমা বন্ড আর 2টা থাকবে তোমার হচ্ছে ভাই পাই বন্ড। কেমন? ট্রিপল বন্ডের মধ্যে কি হয়, একটা সিগমা বন্ড থাকে, 2টা তোমার কি থাকে ভাই পাই বন্ড থাকে, ওকে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই 1 নাম্বার কার্বনে সিগমা বন্ড কয়টা আছে দেখো তো। এখানে একটা সিগমা বন্ড আছে ভাই, এখানে কিন্তু একটা সিগমা বন্ড আছে শুধুমাত্র, কারণ আমরা একটু আগে কী বলেছি ট্রিপল বন্ডের মধ্যে একটা কি থাকে সিগমা বন্ড থাকে। তাহলে এখানে এই কার্বনটা আর এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে। তাহলে 1 নাম্বার কার্বনের সিগমা বন্ড কয়টা আছে, 2টা আছে। 1 নাম্বার কার্বনে কোনো লন পেয়ার নাই, তাহলে এখানে স্টেরিক নাম্বার আছে 2। তাহলে 2 যদি স্টেরিক নাম্বার হয় তাহলে এটা সংকরণ কী হবে, sp হাইব্রিডাইজেশন হবে। তাহলে 1 নাম্বার যে কার্বনটা এটার তাহলে সংকরণ কী হবে, sp হাইব্রিডাইজেশন হবে। তাহলে এটা সংকরণ কী হয় ভাই বলো তো, sp হয়, ওকে। আচ্ছা, আমরা তাহলে 2 নাম্বার কার্বনটা বের করার চেষ্টা করি। 2 নাম্বার কার্বনটার আমরা তাহলে বের করার চেষ্টা করি স্টেরিক নাম্বার। তাহলে স্টেরিক নাম্বার মানে কি সিগমা বন্ড প্লাস লন পেয়ার। অনুরূপভাবে দেখো তো, তুমি যদি মনোযোগ দিয়ে তাকাও, এই 2 নাম্বার কার্বনে কিন্তু এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে। তাহলে এখানে সিগমা বন্ড কিন্তু খালি 2টা আছে ভাই, কোনো লন পেয়ার নাই। তাহলে স্টেরিক নাম্বার হবে 2, আর 2 হওয়া মানে কি, সেটা হচ্ছে sp সংকরায়ন বা sp হাইব্রিডাইজেশন। তার মধ্যে কি দেখা যাবে, sp হাইব্রিডাইজেশন দেখা যাবে। তাহলে এই যোগে এইটার সংকরণ আমরা তাহলে কত পাবো বলো তো, sp পাবো, ওকে। আর এই কমপ্লিট যোগটার আমি এখন স্ট্রাকচার রাখতে চাইতেছি। স্ট্রাকচারটা কীরকম হবে চলো আমি তোমাকে শিখে আসো। ফার্স্ট একটা এখানে কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে। তাহলে এখানে একটা কার্বনকে ফার্স্টে দাও, এই কার্বনের একটা এভাবে করে একটা বন্ড বাই করে দাও, এই কার্বনের এভাবে করে একটা হাত এভাবে বাই করে দাও, ওকে। আর সেকেন্ডে এখানে একটা কার্বন আছে, এই কার্বনের সাথে এই 2টা কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড জড়িত, মানে একটা সামনাসামনি বন্ড জড়িত। তাহলে এখানে এটা করে দাও, তাহলে এখানে একটা কার্বনটাকে দিয়ে দাও, ওকে। এখানে তুমি কার্বনটাকে এখানে দিয়ে দাও, ওকে ভাই। কী করছি এখানে আমি বলি, এই যে এই কার্বনটা একটা এখানে বন্ড দিছি, এই কার্বনটার একটা বন্ড আমরা এখানে এগিয়ে দিছি। দেখো এদের মধ্যে কিন্তু একটা সিগমা বন্ড আছে, এই যে 3টা বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড থাকে, এখানে একটা সিগমা বন্ড আমরা এখানে দেখাই ফেলছি, কেমন? আচ্ছা, ভালো কথা। এই কার্বনের সাথে এখানে কী আছে, একটা হাইড্রোজেনের এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেনের কী আছে, একটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে আমি এখানে কী করি, এই কার্বন থেকে একটা কার্বনে দেখো লাস্টে কিন্তু পি থাকে, এই জন্য আমি এখানে ডাম্বেলের মতো দিচ্ছি, কেমন? কার্বনের লাস্টে কী থাকে ভাই, ইলেকট্রোবিনাস যদি করো, কার্বনের ইলেকট্রোবিনাসে দেখবো লাস্টে তোমার কী থাকে, পি থাকে। এই জন্য আমরা এখানে পি এর মতো দেখাচ্ছি এখানে, কেমন? আমরা পি এর মতো আঁকতেছি। আর হাইড্রোজেনের লাস্টে কী থাকে, এস থাকে। তাই হাইড্রোজেন কিন্তু এর সাথে এস আকারে জড়িত হবে, যুক্ত হবে, মানে একটা গোলাকারের আকারে। তাহলে হাইড্রোজেন এভাবে যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন, এটাও তোমার একটা হাইড্রোজেন, কেমন? ধরো আমি হাইড্রোজেনটাকে ভালো করে আঁকি, হ্যাঁ, এটাও তোমার হাইড্রোজেন। তো যেটা বলতেছিলাম আমরা এখানে, এই যে দেখো কার্বনের ক্ষেত্রে আমরা এরকম ডাম্বেল আকারের মধ্যে কেন আঁকছি, কারণ কার্বনের লাস্টে কী থাকে, কার্বনের লাস্টে কিন্তু পি থাকে। হাইড্রোজেনের বেলা আমরা গোলাকার কেন আঁকছি, কারণ হাইড্রোজেনে কিন্তু লাস্টে কী থাকে বলতে, এস থাকে এখানে, কেমন? তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে এখানে একটা এই তোমার একটা সরাসরি একটা সিগমা বন্ড আছে। সিগমা বন্ডটাকে আমরা এখানে কীভাবে দেখাবো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আমরা জানি একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। কেউ এরকম ইলেকট্রন না এঁকে এটাকে এভাবে করে কালারিং করে দেয়,
এই কালারিং করা দ্বারা বোঝায় কী বলতো, এখানে ইলেকট্রন আছে, তুমি চাইলে কালারিং করতে পারো, চাইলে তুমি ইলেকট্রন দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেটা সুবিধা হয়। তো আমি চলো সৌন্দর্যের জন্য এখানে কী করে এভাবে করে কালারিং করে দিই। আসলে এই কালারিং দ্বারা কী বোঝায়, এই কালারিং দ্বারা বোঝায় এখানে দুটো ইলেকট্রন আছে এবং এদের মধ্যে এখানে সিগমা বন্ড আছে। কেমন, তুমি চাইলে এখানে কী করতে পারো, কালারিং করে দিতে পারো। কোনো বইতে কালারিং করা, কোনো বইতে দুটো ইলেকট্রন দেওয়া, তাহলে এখানে তুমি কালারিং করে দিতে পারো। দুটো ইলেকট্রন দিলে অবশ্যই বিপরীত স্পিনযুক্ত দিতে হবে। কেমন, আচ্ছা এটা একটা গেল। তাহলে এখানে দেখো এই কার্বনের তাহলে একটা হাতকে আমরা এখানে দিলাম যেটা এর সাথে সরাসরি যুক্ত, আর এই কার্বন আমরা আরেকটা হাতকে এখানে দিলাম যেটা হাইড্রোজেনের সাথে সরাসরি এখানে যুক্ত। কার্বনের টোটাল কয়টা হাত থাকে আমরা সবাই জানি, ছোটোকাল থেকে পড়ে আসছি, কার্বনের কিন্তু টোটাল 4টা হাত থাকে। কিন্তু এখানে 2টা হাত, এই হাতটাই ব্যবহার হয়েছে, এই হাতটাও কিন্তু ব্যবহার হয়েছে। এখন একটা ডাম্বেলে দেখো, ডাম্বেলে কী হয়, ডাম্বেলের মধ্যে তুমি যদি দেখো, ডাম্বেলে থাকে এরকম থাকে, ডাম্বেল শেপটা কিন্তু এরকম থাকে, রাইট? ডাম্বেল শেপটা কীরকম থাকে দেখো, আমি যদি একটু করে মুছে দেখাই, ডাম্বেল শেপটা তোমার এরকম থাকে, রাইট? আমরা গুণগত রসায়নে পড়ে আসার কথা, ডাম্বেল শেপটা তোমার এরকম থাকে। ওকে, এটা কি থাকে, এটা হচ্ছে আমাদের ডাম্বেল শেপড। তো যদি কোনো একটা ডাম্বেল হাত ইউজ হয়, যদি কোনো একটা হাত ইউজ হয় সেক্ষেত্রে অর্ধ ডাম্বেল আঁকা হয়। যদি কোনো একটা হাত ইউজ হয় সেক্ষেত্রে কি আঁকা হয়, অর্ধ ডাম্বেল আঁকা হয়। শুধু অর্ধেক ডাম্বেল আঁকি, হয় এই পাশে আঁকবো, ডানে আঁকবো, নাইলে বামে আঁকবো। এই যে দেখো, হয় ডানে আঁকছি নাহলে বামে আঁকছি। দেখো আমি তোমাকে বলি, কার্বনের টোটাল 4টা হাত থাকে, এই হাতটা কিন্তু এই হাইড্রোজেনের সাথে ইউজ হয়েছে, এই হাতটা কিন্তু এই কার্বনের সাথে কিন্তু ইউজ হয়েছে। এই হাতের যে আরেকটা পিছনের অংশ আছে সেটা কিন্তু আমরা এখানে আঁকি নাই। আবার এই হাতেরও যে পিছনে একটা অংশ আছে, এই যে আমরা জানি ডাম্বেলের 2টা লোব থাকে, এই লোব, একটা লোবকে খালি আঁকছি, এখানেও সেমভাবে আমরা একটা লোবকে আঁকছি এই হাতের। তো মনে রাখবা, যদি কোনো একটা হাত ইউজ হয় তাহলে সেই ক্ষেত্রে অর্ধ ডাম্বেল আঁকা হয়। যদি কোনো একটা হাত কী হয়, ইউজ হয়, ব্যবহার হয়, সেই ক্ষেত্রে অর্ধ ডাম্বেল আঁকা হয়। কিন্তু যদি কোনো একটা হাত নন ইউজড অবস্থায় থাকে বা আনইউজড অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাকে পুরো রাখতে হবে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এটা পুরো রাখতে হবে। তাহলে আরেকবার বোঝাই বলি, দেখো আমরা সবাই জানি কার্বনের কয়টা হাত থাকে, 4টা হাত থাকে। তো এই কার্বনের এই হাত যেটা আছে, এই বাম পাশের হাতটা, সেটা কিন্তু হাইড্রোজেনের সাথে কিন্তু ইউজ হয়েছে, হাইড্রোজেনের সাথে কী হয়েছে, বন্ধনে ইউজ হয়েছে। তাই এই হাতটার যে পিছনের অংশ আছে, এই যে এই হাতটার যে এই অংশটা আছে, সেটা কিন্তু আমরা আঁকি নাই। ইউজ হলে কী হয়, শুধুমাত্র যে কোনো একটা এক অংশ অঙ্কন করা হয়। কেমন, অনুরূপভাবে এই হাতটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই হাতটা কিন্তু এই কার্বনের এই অংশের সাথে ইউজ হয়েছে। তাই এই হাতটার যে পিছনের অংশ, এই হাতটার যে কী বলতো পিছনের অংশ, সেটাই কিন্তু আমরা আঁকি নাই, শুধুমাত্র আমরা সামনের অংশটাকে তোমার এখানে আঁকছি। কেমন, কিন্তু কার্বনের টোটাল হাত 4টা, তো 2টা হাত এনে ইউজ হয়েছে, আরও 2টা হাত রয়ে গেছে না, ওই 2টা হাত তো আনইউজড অবস্থায় আছে, ওগুলো কিন্তু ব্যবহৃত হয় নাই। তাই ওই 2টা হাতকে তোমার এখানে পুরোপুরি আঁকতে হবে। তাই ওই 2টা হাতকে তোমার কী করতে হবে ভাই, এই 2টা হাতকে কিন্তু এখানে পুরাভাবে তোমার হচ্ছে আঁকতে হবে, পূর্ণভাবে আঁকতে হবে। কেমন, ওই 2টা হাতকে কী করতে হবে, তোমার এখানে পূর্ণভাবে তোমার এখানে আঁকতে হবে। ওই 2টা হাতকে তোমার এখানে পূর্ণভাবে তোমার এখানে আঁকতে হবে। ওই 2টা হাতকে তোমার এখানে পূর্ণভাবে আঁকতে হবে। দেখো এটা বুঝছো কি না, আমি তোমাকে আরেকবার বুঝাই বলি। এখানে দেখো, কার্বনের কিন্তু হাত থেকে কয়টা বড়, তো টোটাল 4টা থাকে হাত। এখানে একটা হাত আমরা দিছি, এই হাতটা কিন্তু ইউজ হয়েছে, ব্যবহৃত হয়েছে। তাই যেটা ব্যবহৃত হয়েছে, যে হাতটা ব্যবহৃত হয় সেটাকে অর্ধেক আঁকতে হয়। এটাও ব্যবহৃত হয়েছে, এটাকে অর্ধেক আঁকছি, পিছনের অংশটাও কিন্তু আঁকি নাই। কিন্তু যেটা আনইউজড বা নন ইউজড অবস্থায় থাকে সেটাকে আমরা 2টা পুরো অংশ আঁকতে হবে। ওকে, যেমন এখানে এটা কিন্তু ব্যবহৃত হয় নাই কারোর সাথে, তাই এটাকে আমি পুরো আঁকছি। এটা কিন্তু কারোর সাথে ব্যবহৃত হয় না, তাই এটাকে আমি পুরো আঁকছি। অনুরূপভাবে এর ক্ষেত্রেও 2টা হাত এভাবে করে ব্যবহৃত হয় নাই, তাই ফার্স্ট অফ অল এটাকে পুরো আঁকতে হবে তোমার, এটাকে পুরো আঁকতে হবে তোমার, এটাকে তোমার এখানে পুরো আঁকতে হবে। কেমন, অনুরূপভাবে এই জিনিসটাকে তোমার এখানে পুরো আঁকতে হবে। ওকে, ধরো আমি তোমাকে এখানে এঁকে দিই, এটাও তোমার এখানে পুরোপুরি আঁকতে হবে তোমার এখানে। ওকে ভাই, তাহলে জিনিসটা বুঝো। আরেকবার বলি, এটা যদি ইউজড হয়েছে তাই এটাকে অর্ধেক আঁকছি, এটা ইউজড হয়েছে তাই এটাকে অর্ধেক আঁকছি, এটা আনইউজড অবস্থায় আছে তাই এটাকে পুরো আঁকছি, এটা আনইউজড অবস্থায় আছে তাই এটাকে পুরো আঁকছি, এটা আনইউজড অবস্থায় এটাকে পুরো আঁকছি, এটা আনইউজড অবস্থায় তাই এটাকে পুরো আঁকছি। এখন দেখো এই 2টা কার্বনের মধ্যে কি আছে, 2টা পাই বন্ধন আছে। পাই বন্ধনগুলো কী হয়, পাশাপাশি বন্ধন হয়। আমরা সবাই জানি পাই বন্ধন মানে কি, পাশাপাশি বন্ধন, মানে এটার সাথে এটার একটা বন্ধন। এটাকে আমরা পাই বন্ধনকে আমরা কীভাবে দেখাই, ডট ডট লাইন দিয়ে দেখাই। তাহলে এটা হচ্ছে আমার একটা পাই বন্ধন,
তো এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে তোমার হচ্ছে যে এটা সম্পর্ক, এটাকে আমরা কি বলি, পাই বন্ধন বলি। আর এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, এর সাথে এটা সম্পর্ক। তো এই বন্ডগুলোকে আমরা কি বলি বলতো, এই যে বন্ড টাকছি, এই বন্ড এবং এই বন্ড, এই দুইটা মিলে একটা পাই বন্ধন, এইটার সাথে এটার পাশাপাশি সম্পর্কে এই দুইটা মিলে একটা পাই বন্ড। ওকে, তাহলে এখানে যেগুলো আছে, এই যে সরাসরি যেগুলো যুক্ত হয়েছে, এগুলোকে আমরা বলি তোমার হচ্ছে ভাই সিগমা বন্ড। আর এইটাকে আমরা কি বলি বলতো, এই দুইটা মিলায়ে এইটা এবং এইটা, এই দুইটা মিলে একটা পাই বন্ড বলা হয়। এইটা এবং এটা মিলে একটা পাই বন্ড বলা হয়। স্ট্রাকচার টাকা খুবই সহজ। দেখো তোমরা স্ট্রাকচারটা বুঝছো কিনা, কীভাবে আসছে আরেকবার আমি বলি। এখানে আমরা দুইটা কার্বনকে দিছি। ফার্স্ট অফ অল দুইটা কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড কানেক্ট করছি এভাবে আমরা। তারপর তোমার এখানে দুইটা পাই বন্ড, এই যে দুইটা আনইউজড, এই দুইটা লালগুলোর মধ্যে একটা পাই বন্ড, নীলগুলোর মধ্যে একটা পাই বন্ড। আবার এখানে এটার সাথে হাইড্রোজেনের কানেকশন, এটার সাথে আবার হাইড্রোজেনের কানেকশন। সো এটা হচ্ছে আমার পুরা CH যৌগ। তোমাকে অনেক সময় চিত্র আঁকতে বলতে পারে, তাই চিত্র কীভাবে আঁকতে আমি শিখিয়ে দিচ্ছি। এবং এই ক্ষেত্রে সংকরণ কীভাবে বের করতে হয় সেটা আমরা এখানে শিখে ফেলছি স্টেরিক নাম্বার ব্যবহার করার বের করার মাধ্যমে। এটা হচ্ছে আমার ফিগারটা কিসের ফিগার, ইথাইনের ফিগারটা হচ্ছে ইথাইনের গঠন। কেমন, আশা করি তোমরা এটা এখানে বুঝতে পারছো। ওকে ভাই, তাহলে চলো আমরা ইথাইনটা দেখছি, আমরা তাহলে ইথিনটাও দেখে ফেলে আসো। ইথিনের স্ট্রাকচার কীভাবে আঁকতে হয় সেটা আমরা চলো দেখে ফেলে আসো। ইথিন প্লাস আমরা এখানে দেখি ইথিন অর্থাৎ CH2 ইথিন অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা ভাই, ইথিনটাকে আমি একটু মডিফাই করে অন্যভাবেও লিখতে পারি। কীভাবে আমি তোমাকে দেখাই, একটু বন্ড আকারে দেখাইতে পারি। দেখো দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন কানেক্টেড 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 আছে। দেখো এই ইথিন ছিল না CH2, তাহলে এই C এর সাথে দুটো H, ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, C এর সাথে দুটো H, C এর সাথে দুটো H। ওকে, তো এটা যদি আমি সংকরণ বের করতে চাই, এটাকে যদি আমি 1 নম্বর কার্বন নাম দিই, এটাকে আমি 2 নম্বর কার্বন নাম দিই, আমি চাইতেছি এটার সংকরণ কত হবে সেটা বের করতে, এটার সংকরণ কত হবে সেটা বের করতে যাচ্ছি, এটার সংকরণ কত হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। কীভাবে করব, এই যে দেখো আমরা আঁকবো 1 নম্বর কার্বন, এটার ক্ষেত্রে স্টেরিক নাম্বার কত হবে, সিগমা বন্ড প্লাস লন পেয়ার। 1 নম্বর কার্বনের সিগমা বন্ড কয়টা আছে দেখো তো, এই যে 1 নম্বর কার্বন, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, একটা ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড থাকে। তাহলে একটা সিগমা বন্ড এখানে, একটা সিগমা বন্ড এখানে, একটা সিগমা বন্ড এখানে, তাহলে টোটাল সিগমা বন্ড আছে কয়টা, 3টা। লন পেয়ার 0, তাহলে এখানে আছে 3টা। তো 3টা যদি স্টেরিক নাম্বার হয়, সেই সংকরণটাকে আমরা কি বলি, sp2 হাইব্রিডাইজেশন বলি। এটাকে আমরা বলি sp2 হাইব্রিডাইজেশন। তাহলে ফার্স্ট কার্বনের মধ্যে কি দেখা যাবে, sp2 হাইব্রিডাইজেশন দেখা যাবে। অনুরূপভাবে আমি যদি সেকেন্ড কার্বনে দেখি, সেকেন্ড কার্বনে দেখো স্টেরিক নাম্বার কত হবে, সিগমা বন্ড প্লাস লন পেয়ার। তাইলে এখানে দেখো, এখানে সেকেন্ড কার্বনে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড এখানে, তাহলে সিগমা বন্ড এখানে টোটাল আছে কয়টা, 3টা। লন পেয়ার 0, তাহলে এখানে 3 আর 3 যদি হয় তাহলে এটাকে আমরা বলি sp2 হাইব্রিডাইজেশন। এটাকে আমরা কি বলি, sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এটা হচ্ছে আমাদের ভাই sp2 হাইব্রিডাইজেশন। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইথিনের তোমার হচ্ছে আমরা এটা শিখতে পারলাম যে কীভাবে তোমার সংকরণ বের করতে, সেটা আমরা শিখতে পারলাম। কেমন, এবার আসলে এটা স্ট্রাকচার আঁকার পালা। এবার চলো আমরা এটা স্ট্রাকচার আঁকি আসো। তো স্ট্রাকচার আঁকার সময় কীভাবে আঁকবো, ফার্স্টে একটা কার্বনকে দিব, এখানে কার্বনকে দিব, এটা হচ্ছে এইভাবে একটা বন্ড দিয়ে দিলাম। চলো কার্বনকে দিলাম, কার্বনের এখানে একটা আমি চলো একটা বন্ড দিয়ে দিলাম, সেম টু সেম বন্ড এখানেও হবে। একটা কাজ করে দেখি এই বন্ডটাকে কপি করা যায় কিনা, কপি করে দেখি এটাকে উল্টানো যায় কিনা। ওই সেরা, তো এটা তো উল্টানো যায়। ওকে, সেরা, সেখানে রাখতে হচ্ছে না, তাহলে অস্থির। আচ্ছা, তাহলে চলো এখানে পুং পাং করে আমরা উল্টাই দিলাম। হ্যাঁ, আঁকতে পারছি এখানে। ওকে, তাহলে কী করছি, একটা কার্বনকে এখানে দিছি, এই কার্বনের সাথে এখানে কার্বনের একটা সিগমা বন্ড আছে, আমি ফার্স্টে এইভাবে করে রাখছি একটা, পরে উল্টা দিক থেকে আবার একটা সিগমা বন্ড এইভাবে করে দিয়ে দিছি। এই কার্বনের সাথে একটা সিগমা বন্ড আছে, কেমন, এই দুটার মধ্যে একটা সিগমা বন্ড থাকে, একটা সিগমা বন্ড এখানে আমরা দিছি। এই যেটা আছে এটাকে আমি কালারিং করে দিচ্ছি, তুমি চাইলে কালারিং করতে পারো, চাইলে ইলেকট্রন দিয়ে দেখাইতে পারো, এটা একটা সিগমা বন্ড। ভালো কথা। এবার এই কার্বনের একটা হাত দিয়ে এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, তাইলে এই কার্বনের একটা হাত দিয়ে
এই কার্বনের একটা হাত দিয়ে এই এখানে একটা হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, আবার এইখানে একটা হাত দিয়ে এখানে একটা হাইড্রোজেনের সাথে তোমার একটা বন্ধন আছে। অনুরূপভাবে এই কার্বনটারও এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন আছে, দাঁড়াও সুন্দর করে রাখি, এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন আছে। এবং যেহেতু এগুলো ইউজড তাই এখানে আমি এটাকে অর্ধেক করে রাখতেছি, যেহেতু এগুলো ইউজড হয়ে গেছে তাই এটাকে অর্ধেক করে রাখতেছি। কিন্তু এখানে এইটা কিন্তু ইউজড হয় নাই, আরেকটা হাত যেটা বাকি রয়েছে সেটাকে আমরা ফুল আঁকতে হবে। যেটা ইউজড হয় নাই সেটাকে আমাদের কী করতে হবে, ফুল আঁকতে হবে। যে হাতটা ইউজ হয় নাই সেটাকে আমাদের ফুল আঁকতে হবে। কেমন, আমি ফুল আঁকছি। তাহলে এখানে একটা বন্ড গঠন করছে ভাই, এখানে একটা বন্ড গঠিত হয়েছে, এখানে একটা বন্ড গঠিত হয়েছে, এখানে একটা বন্ড গঠিত হয়েছে। আর পাশাপাশি এই দুজন যেহেতু আনইউজড অবস্থায় আছে তাহলে এদের মধ্যে একটা পাই বন্ধন দেখা দিবে। ডটেড লাইন দিয়ে আমি দেখালাম এভাবে, এদের মধ্যে তোমার একটা কি দেখা দিবে, একটা এখানে একটা পাই বন্ধন দেখা যাবে। কেমন, আর এই ফিগারটাকে আমরা কি বলতে পারি, তাহলে এই ফিগারটাকে আমরা তাহলে তোমার বলতে পারি হচ্ছে ভাই ইথিনের গঠন। এখন তোমাকে ইথিন না, তোমার যদি প্রোপেনও দেয়, প্রোপেন দিয়ে কীভাবে বলো তো, জাস্ট আরেকটা কার্বন অ্যাড হবে এখানে, এই কার্বনের সাথে তখন এটা বা সিগমা বন্ড থাকবে, এইভাবে চলতে থাকবে জিনিসটা। সো আমরা যেভাবে শিখলাম সেটা ইথিন না, তোমার প্রোপেন টোপেন যাই দেখ না কেন তুমি আসলে এদের এখন স্ট্রাকচার রাখতে পারবা, সেটা হচ্ছে ইথিনের গঠন। কেমন, তা আমি আশা করতেছি তোমরা এখানে বুঝতে পারছো। তাহলে আমরা এখন পর্যন্ত কী কী শিখলাম, আমরা শিখলাম হচ্ছে তোমার BsCl3 3 ইলেকট্রন ক্লাউডস, তারপর আমরা ইথানের স্ট্রাকচার শিখলাম, আমরা ইথিনের স্ট্রাকচার শিখলাম। তাহলে চলো আমরা এখন শুরু করবো তোমার হচ্ছে ভাই BsCl3 4 ইলেকট্রন ক্লাউডস। তাহলে চলো আমরা প্রথমে একটা যৌগকে এক্সাম্পল হিসেবে নিই। আমি প্রথমে মিথেনকে দিয়ে বুঝাবো। সাপোজ আমরা ফার্স্টে এখানে CH4কে দিলাম। কেমন, তো এটা একটা মিথেনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কার্বন, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কার্বন। কার্বনটাকে তাহলে আমি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কার্বন। এটা একটা হাইড্রোজেন ভাই, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। ভাই এটা স্ট্রাকচারটা এরকম হয়েছে কেন, কারণ এটা আসলে একটা মানে এটা হচ্ছে তোমার একটা 3 ডাইমেনশনাল যৌগ, বুঝছো? এই যৌগটা কী বলো তো, এই যৌগটা হচ্ছে তোমার একটা 3 ডাইমেনশনাল যৌগ। তো 3 ডাইমেনশনাল জিনিসটাকে আসলে একটা আমি তো 2Dতে দেখাচ্ছি, তো এই জন্য চিত্রটাকে এভাবে করে রাখতে হয়েছে। কেমন, আসলে বেসিক্যালি এই যে যৌগটা আছে এটা কিন্তু একটা তোমার হচ্ছে ভাই ত্রিমাত্রিক বস্তু, মানে ত্রিমাত্রিক যৌগ বা 3 ডাইমেনশনাল যৌগ। এখানে একটা কার্বন আছে, এর সাথে এখানে 4টা হাইড্রোজেন আছে। তো এই স্ট্রাকচারটাকে আমরা কী বলি, এই স্ট্রাকচারটাকে কিন্তু আমরা বলতাম চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। এবং আমরা এখানে বলে আসছিলাম গত ক্লাসেই যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আসলে কত হয়, 109.5 ডিগ্রি করে হয়। এক্সপেরিমেন্টে দেখা গেছে কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়, 109.5 ডিগ্রি করে হয়। ওকে, তাহলে এরা কিন্তু তোমার একটা 3 ডাইমেনশনাল যৌগ। দেখো একটা কার্বন এখানে আছে, এখানে হাইড্রোজেনগুলো এখানে আছে। চলো এদের স্ট্রাকচারটা কেন এইভাবে এরকম হয়েছে সব আমরা শেখার চেষ্টা করি। আসো, তাহলে আমাদের ফার্স্টটা হচ্ছে আগে আমাদের এটার এই লুইস ডট স্ট্রাকচার রাখা। তাহলে এই জন্য আমাদের কী করতে হবে, টোটাল ফার্স্টে ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন এখানে কয়টা হবে, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন তুমি যদি এখানে দেখো এখানে হবে তোমার হচ্ছে ভাই কার্বনের থেকে 4টা, হাইড্রোজেনের থেকে 1টা করে 1 × 4, তাহলে এখানে হবে 8টা। তাহলে একটা কার্বনকে ফার্স্টে দাও, এখানে 4টা হাইড্রোজেনকে আগে দাও, তারপর এখানে তুমি একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দাও। তাহলে 4টা যদি বন্ড দিয়ে দাও এখানে, দাঁড়াও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এবং তুমি এখানে 4 নম্বর কার্বনটা এখানে দিয়ে দিচ্ছ, 4 নম্বর বন্ডটা এখানে দিয়ে দিচ্ছ। তাহলে 4টা বন্ড যদি দিয়ে দাও তাহলে 4টা বন্ডে কয়টা খরচ হয়ে গেছে, 8টাই খরচ হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু কোনো লন পেয়ার থাকবে না। কেমন, এখানে যেটা হবে এখানে কিন্তু বন্ড পেয়ার বিকর্ষণ হবে। আর এই বন্ড পেয়ার বিকর্ষণের কারণে যদিও এটা আমরা 2 ডাইমেনশনাল রাখছি কিন্তু যৌগটা তো 3 ডাইমেনশনাল, তাই এখানে এই লন পেয়ারগুলো বিকর্ষণের কারণে এই বন্ড পেয়ারগুলোর কিসের কারণে বলো তো, বিকর্ষণের কারণে, এদের পরস্পরের বিকর্ষণের কারণে এরা কি আকার ধারণ করে, চতুস্তলকীয় আকার ধারণ করে। এরা কি আকার ধারণ করে ভাই, চতুস্তলকীয় আকার ধারণ করে 3 ডাইমেনশনালে। কেমন, তাহলে এখানে আমি লিখে দিই যে এই ক্ষেত্রে বন্ড পেয়ার বিকর্ষণের কারণে যৌগটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চতুস্তলকীয় আকৃতি ধারণ করে। চতুস্তলকীয় আকৃতি
ধারণ করে। ওকে, তাহলে এখানে বন্ড পেয়ার বিকর্ষণের কারণে কি হচ্ছে, যৌগটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চতুস্তলকীয় আকৃতি ধারণ করতেছে। কেমন, আশা করি এখানে আমরা এটা বুঝতে পারছি। এবং এটা কি হয়, চতুস্তলকীয় আকৃতি ধারণ করার কারণে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হয়ে যায় ভাই, একটু মুখস্থ রাখতে হবে আমাদের। এই চতুস্তলকীয় আকৃতি ধারণ করার কারণে এদের বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি হয়ে যায়। ভাই এটাকে চতুস্তলকীয় কেন বলা হয়, কারণ এই চারটাকে যদি তুমি যদি যোগ করে দাও, তাহলে এখানে তুমি একটা 4টা তল বিশিষ্ট একটা চতুস্তলক পাবা। এটা আমরা গত লেকচারে দেখে আসছি এটার ফিগারটা। তাই এটাকে কি বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় চতুস্তলকীয়। কেমন, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, যেটা সেটা হচ্ছে ভাই, এই ক্ষেত্রে তাহলে তোমার বন্ড অ্যাঙ্গেল কত হবে একটু মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের বন্ড অ্যাঙ্গেল হয় তোমার হচ্ছে ভাই 109.5 ডিগ্রি। কেমন, আশা করি এই জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, এটা চিত্রটাকে আমাকে একটু ওই যে অরবিটাল দিয়ে এঁকে দেখান। তাহলে অরবিটাল দিয়ে চিত্র আঁকলে কীরকম হবে দেখো, এখানে তুমি একটা কার্বনকে দাও, কার্বনের এখানে দেখো প্রথমে এখানে একটা হাত আছে ভাই, চতুস্তলক বোঝানোর জন্য এখানে একটা হাত আছে। এই হাতটাকে একটু ছোট করে আঁকা হয়, কারণ এই ছোট করে আঁকার মাধ্যমে কি বোঝায় জানো, একটু ছোট করে আঁকার মাধ্যমে বোঝাই। এখানে আমি তোমাকে কী বোঝাই আমি তোমাকে বলি, খেয়াল করে দেখো। এই যে এটা কিন্তু একদম উপরে, এটা একটু বামে সরে আসছে, এটা কিন্তু আগায় আসছে, এটা কিন্তু পিছনে আছে। এই জিনিসটা কি আছে বলো তো, পিছনে আছে। এই জিনিসটা কিন্তু কিসে আছে, পিছনে আছে বা ভিতরে আছে, আর এটা কিন্তু একটু বাইরে আছে, তাই না? তো এই ছোট করে আঁকার মাধ্যমে বোঝানো হয় এই জিনিসটা একটু পিছনে আছে, আর এদিক দিয়ে তোমার এভাবে করে এঁকে দেওয়া হয় এই স্ট্রাকচারটাকে। কেমন, এটা হচ্ছে তোমার চতুস্তলকীয় স্ট্রাকচার। মানে যদি আমি একদম হাতে কলমে আঁকি আর কি, তাহলে আমি চলো সুন্দর করে আঁকি, একটু রেখাটা সুন্দর করে আঁকা দরকার। এটাকে তাহলে আমি একটু ছোট করে আঁকি। হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে আমি একটু এই পাশে আঁকি, এটাকে তাহলে আমি চলো এই পাশে আঁকি একটু করে। কেমন, এটা হচ্ছে আমার স্ট্রাকচার CH4 এর। তো হাইড্রোজেন যেহেতু S দিয়ে যুক্ত হয়, তাহলে এখানে একটা এভাবে গোল্লা দিয়ে দাও, এখানে একটা গোল্লা দিয়ে দাও, এখানে একটা গোল্লা দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেনের গোল্লা দিয়ে দাও। হাইড্রোজেন এখানে আছে ভাই, হাইড্রোজেন এখানে আছে, হাইড্রোজেন এখানে আছে, হাইড্রোজেন এখানে আছে। আর এখানে তুমি একটু কালারিং করে দাও এই ইলেকট্রন আছে বোঝানোর জন্য, অথবা তুমি চারিদিকে বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রনে দেখাইতে পারো। তাহলে এই ফিগারটা কিসের ফিগার, এটা হচ্ছে আমাদের ভাই CH4 এর গঠন, CH4 এর গঠন। কেমন, আচ্ছা, তো এটাকে অনেক সময় এভাবে তো আঁকা হয়, অন্য একটা পদ্ধতিতেও আঁকা হয়। কেমনে জানো, আমি তোমাকে দেখাই। অন্য একটা পদ্ধতিতে এটাকে আঁকা হয় কেমনে, আমি তোমাকে বলি। এখানে একটা কার্বন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। কেমন, আমি তোমাকে দেখাই আঁকার সিস্টেমটা। অনেকভাবে আঁকা যায় এটাকে। এখানে একটা সিঙ্গেল বন্ড দাও, এখানে একটা সিঙ্গেল বন্ড দাও, এখানে তুমি ডট ডট লাইন দাও, আর এখানে তুমি এটাকে একটু করে গাঢ় করে দাও, একটু করে মোটা করে আঁকো এটাকে। কেমন, একটু করে কী করে আঁকো এটাকে, মোটা করে আঁকো। কেন, আমি সব বোঝাচ্ছি দেখো, এভাবে করে আঁকো, একটু কালারিং করে দাও। এই যে দেখো, এই যোগটাকে অনেকভাবে আঁকা যায় আসলে। CH4 যোগটাকে এভাবেও আঁকা হয়, CH4 যোগটাকে কী করা হয়, এভাবেও তোমার আঁকা যায়। কেমনে আমি তোমাকে বলি। একটা হচ্ছে যে এখানে ফার্স্টে লুইস ডট স্ট্রাকচার আমরা আঁকছি, আঁকার পর আমি এটাকে এরকম অরবিটালের মাধ্যমে প্রকাশ করতে পারি এই যোগটাকে। আমি চাইলে এভাবে এভাবে মানে ডাম্বেল আকারও দেখাইতে পারি, মানে গোলাকার করে ধরো হাইড্রোজেন বোঝা হচ্ছে, এভাবে দেখাইতে পারি। অথবা এই যোগটাকে চাইলে আমি এভাবে আঁকতে পারি। এখানে ডট ডট লাইন দিয়ে কী বোঝাচ্ছে, ডট ডট লাইন দিয়ে বোঝাচ্ছে এই যে হাইড্রোজেনটা আছে, ডট ডট লাইন দিয়ে বোঝাচ্ছে এই যে হাইড্রোজেনটা আছে সেটা ভিতরে আছে, এটা বোঝাচ্ছে। এই ডট ডট লাইন দিয়ে কী বোঝাচ্ছে, এটা আবার হাইড্রোজেন বন্ধন মনে করিও না। এটা দ্বারা কী বোঝাচ্ছে বলো তো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই হাইড্রোজেনটা ভিতরে আছে। আর এই গাঢ় লাইনটা দ্বারা বোঝাচ্ছে এই যে এই হাইড্রোজেনটাকে এটা বাইরে আছে। তাহলে এই গাঢ় লাইন দ্বারা কী বোঝাচ্ছে, এই হাইড্রোজেনটা কোথায় আছে, বাইরে আছে। তাই এই স্ট্রাকচারটাকে আসলে অনেক সময় এভাবেও আঁকা হয়। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে গাঢ় লাইন দ্বারা কী বোঝায়, ডট ডট লাইন দ্বারা কী বোঝায়। তাহলে এই স্ট্রাকচারটাকে চাইলে আমি এভাবে আঁকতে পারি, যেখানে ডট ডট লাইন দ্বারা আসলে বোঝানো হচ্ছে এটা এই হাইড্রোজেনটা ভিতরে আছে, আর এখানে গাঢ় লাইন দ্বারা বোঝানো হচ্ছে এই হাইড্রোজেনটা তোমার হচ্ছে বাইরে আছে। কেমন, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এই স্ট্রাকচারটাকে এভাবেও আঁকা যায়, এভাবেও আঁকা যায়, এভাবেও আঁকা যায়। তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে আঁকতে পারো। কেমন, আর এখানে তো আমরা কী দেখলাম, বন্ড অ্যাঙ্গেলটা কত হয় আমার এখানে হচ্ছে আমার দেখলাম হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হয় তোমার হচ্ছে ভাই 109.5 ডিগ্রি। আচ্ছা ভাই, তাহলে আমি যদি জিজ্ঞেস করি এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা হবে, আমি যদি তোমাকে এখানে জিজ্ঞেস করি এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা হবে, এখানে 4টা হবে। নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস এখানে কয়টা হবে, 4টা হবে ভাই। কেমনে, এই যে দেখো, দেখে আমি এখানে
এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস এখানে কয়টা হবে? 4টা হবে। ওকে, আর 4টা যদি হয় তাহলে এখানে 4টা যদি হয় তো জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডস তাহলে কী হবে? জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডস তাহলে হবে তোমার হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। আমরা গত ক্লাসে এটা শিখে আসছি 4টা হইলে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় হয়ে যায়। আর যেহেতু এখানে কোনো লন পেয়ার নাই তাই জিওমেট্রি অফ মলিকুলটা কী হবে? সেমই হবে। এখানে জিওমেট্রি অফ মলিকিউল কী হবে? জিওমেট্রি অফ মলিকিউল এটাও তোমার হবে টেট্রাহেড্রাল, এটাও তোমার হবে টেট্রাহেড্রাল। ওকে, আচ্ছা গেল। এরপর এখানে তাহলে স্টেরিক নাম্বার কী হবে? নাম্বার অফ সিগমা বন্ড। দেখো তো এই কার্বনটার সিগমা বন্ড কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড আছে, আমরা জানি সবাই সিগমা বন্ড প্লাস কী হয়? লন পেয়ার হয়। তো এখানে নাম্বার অফ সিগমা বন্ড আছে 4টা, লন পেয়ার আছে 0, তাহলে স্টেরিক নাম্বার হচ্ছে 4। আর 4 হওয়া মানে কি? এর মধ্যে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন দেখা যাবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তো আমরা এগুলো এতটুকুই হচ্ছে তোমার নারী নক্ষত্র আসলে। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারলাম? ফার্স্টে ইলেকট্রন ক্লাউড কয়টা আছে সেটা আমরা দেখলাম, স্ট্রাকচার কী হয় সেটা আমরা দেখলাম ইলেকট্রন ক্লাউডের, এই যৌগের স্ট্রাকচার কী হয় সেটা আমরা দেখলাম, টেট্রাহেড্রালের বাংলা নাম চতুস্তলকীয়, ফিগারটা আমরা দেখলাম, বন্ড অ্যাঙ্গেল কত হয় সেটা আমরা দেখলাম এখানে। এরপর আমরা কী সংকরায়ন হয় সেটা আমরা এখানে দেখলাম। তারপর দেখলাম স্টেরিক নাম্বার কত আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখলাম। কেমন? এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখানে কী করে ফেলছি? এটা বের করে ফেলছি। ওকে, তাহলে আমরা এই বিএসইপিআর থিওরির এরকম আমরা 4 ইলেকট্রন ক্লাউডের জন্য আরও 2-3টা যৌগ দেখে আসো আমরা। তাহলে চলো এরপর দেখবো তোমার, এখন দেখবো তোমার হচ্ছে ভাই NH3 অ্যামোনিয়া। আমরা কি দেখবো ভাই? অ্যামোনিয়া বা NH3। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা ফার্স্টে কী করবো? আমরা আগে এটা লুইস ডট স্ট্রাকচার রাখবো। তাহলে ফার্স্টে চলো আমরা বের করে ফেলি আগে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে। সো আমরা এখানে বাই করি টোটাল ব্যালেন্স ইলেকট্রন। নাইট্রোজেনে থাকে 5টা, হাইড্রোজেনে থাকে 1টা করে, 1 × 3 করো, তাহলে এখানে আসবে 8টা। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কী হবে? এখানে তাহলে আমাদের সেন্ট্রাল অ্যাটম হবে তোমার নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনকে ফার্স্টে দাও, 3টা হাইড্রোজেনকে এখানে দিয়ে দাও, 1টা হাইড্রোজেন এখানে, 1টা হাইড্রোজেনকে এখানে দাও। অথবা একটা কাজ করতে পারি আমরা, এখানে 1টা হাইড্রোজেনকে এখানে দাও, 1টা হাইড্রোজেনকে এখানে দাও, 1টা হাইড্রোজেনকে এখানে দাও, তোমার সুবিধা মতো, কেমন? তোমার ইচ্ছা মতো। আমি 3টা হাইড্রোজেনকে এখানে আমি দিচ্ছি, এভাবে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এইভাবে আমি দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা তাহলে এরপরে কী হবে? দেখো এখানে তুমি কয়টা ইলেকট্রন দিছো? 6টা ইলেকট্রন দিয়ে ফেলছো। আমি কেন বুঝছি এখানে 6টা ইলেকট্রন দিছি ভাই? কারণ এখানে আমরা 3টা বন্ড ইউজ করছি, একটা বন্ডে 2টা করে আছে। তাহলে এখানে আমরা টোটাল 6টা ইলেকট্রন খরচ দিয়েছি, তাহলে 2টা বেঁচে গেছে না? তো 2টা যে বেঁচে গেছে এখানে, কারণ আমার কাছে ছিল 8টা আর 2টা বেঁচে গেছে। তো হাইড্রোজেনগুলো কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রনকে নিবে না, কেন? কারণ এটা কিন্তু অলরেডি স্টক ফিল আপ করা আছে। কিন্তু নাইট্রোজেনে কিন্তু অলরেডি 6টা আছে, তাহলে নাইট্রোজেন আরও 2টা লাগবে, আর 2টা বেঁচে গেছে এখানে 8টার মধ্যে। তাহলে এই 2টা কাকে দিয়ে দাও? নাইট্রোজেনকে দিয়ে দাও। তাহলে এই স্ট্রাকচারে কী চেঞ্জ আসবে? স্ট্রাকচারে চেঞ্জ আসবে হচ্ছে এরকম, এটা কিন্তু একটা লন পেয়ার, তারপরে এগুলো কিন্তু তোমার বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার। তাহলে এখানে কী হবে? ফার্স্টে এই লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কিন্তু বিকর্ষণ হবে, এগুলোর মধ্যে কিন্তু কী হবে বলো তো? বিকর্ষণ হবে। এর ফলে এটা স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে? স্ট্রাকচারটা হয়ে যাবে তোমার এরকম, N হাইড্রোজেনকে এখানে দাও, এটা একটু ভিতরে ঢুকে যাবে, এটাকে এই পাশে দিয়ে দাও, কারণ ধাক্কার জোরে এই যে এগুলো যখন এদিকে চলে আসবে, এই দেখো এইটা তো এইটাকে বিকর্ষণ করবে, এটাকেও বিকর্ষণ করবে। এগুলো যখন এদিকে চলে আসবে, এটা যখন এদিকে চলে আসবে, এরা 2টা মিলে আবার এটাকে ধাক্কা দিয়ে ভিতর দিকে ঢুকাই দিবে। আরেকবার বুঝাই, এইটা তো তোমার কী করবে? এটাকে ধাক্কা দিচ্ছে, এটাকে ধাক্কা দিচ্ছে, এই দুটো যখন ধাক্কা খায় যখন এদিকে চলে আসবে, এটা যখন এদিকে চলে আসবে, এই 2টা মিলাইয়া এটাকে ধাক্কা দিয়ে পিছন দিকে ঢুকাই দিবে। কেমন? তাহলে তখন কী হবে স্ট্রাকচারটা? তখন স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে, এটা পিছন দিয়ে চলে গেছে, এটাই পাশে আছে, আর তোমার লন পেয়ারগুলো এখানে এসে বসে আছে। ওকে, এটার স্ট্রাকচার আছে তোমার অনেকটা এরকম। ওকে ভাই, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে এটা চাইলে তুমি এটাকে অরবিটাল আকারে দেখাতে পারো। অরবিটাল আকারে কীভাবে দেখাবা? নাইট্রোজেনকে তুমি এখানে দাও, নাইট্রোজেনকে তুমি এখানে দাও, তারপরে তোমার এখানে একটা হাত দিয়ে দাও, এখানে একটা হাত দিয়ে দাও, এই হাতটা একটু ছোটো করে দেখাও, যেহেতু এটা ভিতর দিকে প্রবেশ করে আছে। দাঁড়াও, এটাকে একটু বড় করে দেখাও, ওই নাইট্রোজেন এটাকে একটু বড় করে দেখাও। সেমভাবে এটাকে একটু আমরা চলো কপি করি,
হ্যাঁ, তারপর এখানে চলে এটাকে একটু ছোটো করে দেখো। ওকে, তো এখানে একটা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেনকে দাও, এখানে একটা হাইড্রোজেনকে দাও। ওকে ভাই, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তারপরে তোমার এখানে একটা, এখানে ইলেকট্রন আছে বোঝানোর জন্য ডট ডট দিলাম, ইলেকট্রন আছে বোঝানোর জন্য ডট ডট দিলাম, ইলেকট্রন আছে বোঝানোর জন্য ডট ডট দিলাম। তুমি চাইলে ইলেকট্রন দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে দুটো মুক্তজল ইলেকট্রন আছে। এই মুক্তজল ইলেকট্রনগুলোকে দুইভাবে দেখানো যায়, এইভাবেও দেখানো যায়, এই স্ট্রাকচারটাকে এভাবেও দেখানো যায়, অথবা এটাকে চাইলে আমি এভাবে দেখাতে পারি। কীভাবে আমি তোমাকে দেখাই, দাঁড়াও, এটা সব একটু কপি হয়নি, এটা সব কপি করি। এটাকে এভাবেও দেখানো যায়, অথবা এই স্ট্রাকচারটাকে অন্যভাবে দেখানো যায়। কেমনে বলি, এই দুটো মুক্তজলকে এভাবে খালিভাবে না দেখায় এখানে আমি একটা হাত বাড়াই দিলাম, এবং এই বাড়ানো হাতের মধ্যে আমি এখানে দুটো এখানে দেখাই দিলাম। কেমন, মানে আমি চাইলে এগুলোকে এভাবে করে দেখাইতে পারি, অথবা চাইলে আমি একটা এক্সট্রা হাত ক্রিয়েট করে এই দুটাকে এখানেও দেখাইতে পারি। ওকে, তো এই সবগুলোভাবে তুমি কী করতে পারবো ভাই, NH3 এর তুমি এখানে চিত্র আঁকতে পারো। এটা আঁকলেও চলবে, এটা হচ্ছে অরবিটাল সহ চিত্র, এটা আঁকলেও চলবে তোমার এখানে। কেমন, সবগুলোই হচ্ছে তোমার এখানে NH3 এর চিত্র। ওকে ভাই, আশা করি তুমি এখানে জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল কত করে হবে, এখানে কি 109.5 করে হবে? না, এখানে অ্যাঙ্গেল কম হবে। কেন বলি, এখানে কেন অ্যাঙ্গেল কম হবে তোমাকে আমি একটু করে হিসাবটা বুঝে আসো। দেখো, এটা তো তোমার বন্ড পেয়ার, কিন্তু এটা তোমার লন পেয়ার, এটা তোমার লন পেয়ার, এটা তোমার লন পেয়ার, রাইট। এখানে অ্যাঙ্গেলটা কেন কম হবে আমি তোমাকে বুঝাই বলি। দেখো, এটা কিন্তু এদিকে ঠেলা দিচ্ছে, এদিকে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হচ্ছে, এটা কিন্তু এখানে ঠেলা দিচ্ছে এদিকে। দেখো, আগে কিন্তু এরা কিন্তু এদিকে পরস্পর বেশি ঠেলতে পারে নাই। কেন, কারণ এটাও বন্ড পেয়ার ছিল, এটাও বন্ড পেয়ার ছিল। তো বন্ড পেয়ারগুলো কিন্তু বন্ড পেয়ারকে একে অপরকে বেশি ঠেলতে পারে না, ফলে এখানে একদম স্টেবল অবস্থায় 109.5 হয়ে গেছে, আর কিন্তু ঠেলাঠালি করতে পারতেছে না। কিন্তু যেই মুহূর্তে এইটাকে সরাইয়ে, এই উপরেরটাকে সরাইয়ে তুমি এখানে যখন একটা মুক্তজোর বা লন পেয়ার নিয়ে আসবা, তখন কিন্তু লন পেয়ারটা কিন্তু বন্ড পেয়ার থেকেও কিন্তু বেশি বিকর্ষণ করতে পারে। এর ফলে কী হবে, বিকর্ষণ করে এটার একটু চাপাই দিবে, এটার একটু চাপাই দিবে, এটার একটু ভিতরের দিকে চাপাই দিবে। এর ফলে কী হবে, এর ফলে আগে যে অ্যাঙ্গেলটা 109.5 ছিল, এখন সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তোমার এখানে ভাই 107 ডিগ্রি। সেই অ্যাঙ্গেলটা এখন কত হয়ে যাবে, 107 ডিগ্রি। ওকে, জিনিসটা বুঝো, অ্যাঙ্গেল কেন কমে গেছে এখানে। কারণ দেখো, আগেটা বুঝাই, আগে কিন্তু সবগুলো বন্ড পেয়ার ছিল, এটাও একটা বন্ড পেয়ার ছিল, এটাও একটা বন্ড পেয়ার ছিল, এটাও তোমার এখানে একটা বন্ড পেয়ার ছিল, এটা একটা বন্ড পেয়ার ছিল। তো আগে কি হতো, বন্ড পেয়ার বিকর্ষণ হইতো। তো বন্ড পেয়ার বিকর্ষণ কিন্তু এত স্ট্রং না, আমরা শিখে আসছি এটা গত ক্লাসেই। তো আমি যদি কোনো কারণে এই বন্ড পেয়ারটারে সরাইয়ে যদি এখানে যদি একটা লন পেয়ার নিয়ে আসতে পারি, তাহলে লন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ সেটা কিন্তু স্ট্রং। এর ফলে কী হবে, দেখো, আগে তো বন্ড পেয়ার ছিল, তাই এটাকে বেশি ঠেলতে পারতো না। কিন্তু এই বন্ড পেয়ারের পরিবর্তে যদি আমি এখানে একটা লন পেয়ার নিয়ে আসি, তখন কী হবে, এই লন পেয়ারটা কিন্তু এখন স্ট্রং, কিন্তু এটারও ঠেলা দিবে, এটারও ঠেলা দিবে, এটারও কিন্তু ঠেলা দিবে। ফলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, কমে যাবে। ওকে, এই লন পেয়ারটা এটাকেও ঠেলা দিবে, এটাকেও ঠেলা দিবে, ফলে একটু সংকুচিত হয়ে যাবে, ফলে অ্যাঙ্গেলটা এখানে কী হয়ে যাবে, কমে যাবে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এখানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কত হয়, এখানে বন্ড অ্যাঙ্গেলটা মনে রাখবে, একটু মুখস্থ রাখতে হবে। এখানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এক্ষেত্রে যৌগে কেন্দ্রীয় মৌলে লন পেয়ার থাকার কারণে, কেন্দ্রীয় মৌলে লন পেয়ার থাকার কারণে, লন পেয়ার থাকার কারণে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হবে, ফলে বন্ধন কোণ কিছুটা কমে গিয়ে, ফলে বন্ধন কোণ কিছুটা কমে গিয়ে 107 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি যে 107 ডিগ্রি এখানে কেন হচ্ছে। তাহলে চলো আমরা এরপরে নেক্সটে যে আসো। আমি চলো এখানে বের করি তোমাকে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস। এখানে আসলে আমরা বের করি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস। ভাই এখানে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কয়টা হবে, 4টা হবে। কেন ভাই,
একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড 4টা। আর নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড যদি 4টা, তাহলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কী হবে? টেট্রাহেড্রাল হবে। কারণ 4 হইলে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড কিন্তু চেঞ্জ হয় না। জিওমেট্রি অফ মলিকুল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জিওমেট্রি অফ কী হবে না? ইলেকট্রন ক্লাউড কিন্তু চেঞ্জ হবে না। জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড করে টেট্রাহেড্রালি থাকবে। ঠিকই থাকবে, টেট্রাহেড্রালি তোমার এখানে থাকবে। ওকে, কিন্তু জিওমেট্রি অফ মলিকুল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো জিওমেট্রি অফ এখানে মলিকুলটা কী হবে আমরা শিখে আসছিলাম। NH3 এর ক্ষেত্রে কিন্তু কী হয় বলো তো? ট্রাইগোনাল পিরামিডাল হবে। একটু মুখস্থ রাখতে হবে এটা। জিওমেট্রি অফ মলিকুল এখানে কী হবে? ট্রাইগোনাল, ত্রিকোণাকার, ট্রাইগোনাল পিরামিডাল, পিরামিডাল অর্থাৎ বাংলা নাম হচ্ছে যে ত্রিকোণাকার পিরামিডীয়, ত্রিকোণাকার পিরামিডীয়। ওকে, কাহিনী কীভাবে আমি তোমাকে বলি এখানে। কেমনে ট্রাইগোনাল বাই পিরামিড, কেমনে ট্রাইগোনাল পিরামিড, এটা আমি তোমাকে দেখাই। এই যে দেখো, এইখান থেকে এইটা এইটা এটা যদি যোগ করো এবং নিচেগুলো যদি যোগ করে দাও, তো এখানে একটা নিচে একটা তুমি ত্রিকোণাকার পাবা, আর উপরে সবগুলো যোগ করে দিলে একটা পিরামিড পাবা। এই স্ট্রাকচারটাকে কী বলা হয়? ত্রিকোণাকার পিরামিডীয় বলা হয়। কেমন? আর ইলেকট্রন ক্লাউডের স্ট্রাকচার কিন্তু তোমার আগের মধ্যে থাকবে, টেট্রাহেড্রাল বা চতুস্তরকীয় থাকবে। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে স্টেরিক নাম্বার বের করে আসো। স্টেরিক নাম্বার কী হয়? সিগমা বন্ড সেন্ট্রাল অ্যাটমের প্লাস লন পেয়ার। তো ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে NH3 এর মধ্যে N যেটা, এটা সিগমা বন্ড কয়টা? 1 2 3 সিগমা বন্ড কিন্তু 3টা, আর লন পেয়ার আছে কয় জোড়া? 1 জোড়া। তাহলে স্টেরিক নাম্বার 4 হবে। আর স্টেরিক নাম্বার 4 হওয়া মানে সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন তার মধ্যে দেখতে পাওয়া যাবে। sp3 হাইব্রিডাইজেশন তার মধ্যে কী হবে ভাই? দেখতে পাওয়া যাবে। ওকে, সেটা ছিল আমাদের NH3 যে যৌগটা আছে, সেটা নারী নক্ষত্র সম্পর্কে আমরা এখানে পড়ে ফেললাম। তাহলে আমি আশা করতেছি তোমরা এখানে যৌগটা সম্পর্কে এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট আমরা আলোচনা করবো তোমার হচ্ছে ভাই H2O কে নিয়ে। H2O পানি। তো চলো আমরা এটা নিয়ে আলোচনা করি, এটার স্ট্রাকচারটাকে নিয়ে। এটার ফার্স্ট আমরা তাহলে কী করবো? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? হাইড্রোজেনের 1 × 2 হবে, অক্সিজেনের 6 হবে, তাহলে হবে হচ্ছে 8। এখানে সেন্ট্রাল অ্যাটম কী হবে? হাইড্রোজেন তো তোমার সেন্ট্রাল অ্যাটম হইতে পারে না, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম অপশন আছে একটাই, অক্সিজেন। সো বলে একটা অক্সিজেনকে এখানে দাও, একটা হাইড্রোজেনকে এখানে দাও, একটা হাইড্রোজেনকে তুমি এখানে দাও। তো এটাকে তুমি এভাবে দেখাতে পারো। এখানে কাহিনী যেটা হবে, 4টা এখানে খরচ হয়েছে, কিন্তু আরও কিন্তু 8টা ছিল, তাহলে আরও কিন্তু 4টা রয়ে গেছে। ওই 4টাগুলোকে তো হাইড্রোজেনগুলো নিবে না, ফলে একেই দিতে হবে লন পেয়ার আকারে। একে দিতে হবে কী আকারে বলো তো? লন পেয়ার আকারে দিতে হবে। সো বলো লন পেয়ার আকারে দিলে কী হবে? এখানে আমি তোমাকে দেখাই, এটা তো বন্ড পেয়ার, ভালো করে দেখো, এটা তো বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, আবার এটা লন পেয়ার, এটা লন পেয়ার। তো এই লন পেয়ারটা কিন্তু তোমার এখানে বিকর্ষণ করবে। আমি যদি কালো কালার দিয়ে দেখাই, এই লন পেয়ারটা তোমার এখানে বিকর্ষণ করবে, এটাও কিন্তু তোমার এটাকে বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে, এটাও আরও বেশি এটাকে বিকর্ষণ করবে। এর ফলে এটার স্ট্রাকচার কীরকম হয়ে যাবে? এই দেখো, এইটাও এদিকে ঠেলা দিচ্ছে, এটাও কিন্তু এদিকে ঠেলা দিবে, দূরে সরাই দিবে। এইটাও এদিকে ঠেলা দিচ্ছে, এটাও কিন্তু এদিকে দূরে সরাই দিবে। এর ফলে কী হবে? এই হাইড্রোজেনগুলা নিচে নিচে চলে আসবে। হাইড্রোজেনগুলা একটু যদি এটাকে একটু স্পেস দিয়ে দেখাই, এখানে চলে আসছে, কাছাকাছি চলে আসছে এখন। আচ্ছা ভাই, এত কাছাকাছি আসছে কেন? কারণ এখানে লন পেয়ার কিন্তু 2টা, আগে ছিল লন পেয়ার কয়টা? NH3 ক্ষেত্রে 1টা, এখানে লন পেয়ার কিন্তু 2 জোড়া আছে। ওকে, তাহলে এখানে কী হচ্ছে তোমার? এখানে দেখো, এই যে এটাও এদিকে ঠেলা দিচ্ছে, এটাও এদিকে দূরে সরা দিচ্ছে, এটাও ঠেলতেছে, এটাও ঠেলতেছে। আলটিমেটলি এখানে বন্ড অ্যাঙ্গেল কি বাড়বে না কমবে? অলওয়েজ মনে রাখবা, লন পেয়ার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ড অ্যাঙ্গেল সর্বদা কমবে। কারণ লন পেয়ার বৃদ্ধি মানে কি? সে বিকর্ষণ করে আরও বেশি চাপাই দিবে। এই দেখো না, এই পাশ থেকেও বিকর্ষণ করবে, এই পাশ থেকেও বিকর্ষণ করবে, ফলে আলটিমেটলি জিনিসটা কি চেপে যাবে না? চেপে যাওয়ার ফলে কী হবে? এখানে যে বন্ড অ্যাঙ্গেল আছে না, এই বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে। এবং পানির ক্ষেত্রে দেখা যায় বন্ড অ্যাঙ্গেলটা 104.5 ডিগ্রি হয়। পানির ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? 104.5 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে নোট মনে রাখবা, নোটটা কি মনে রাখবো ভাই? লন পেয়ার বৃদ্ধি পেলে, লন পেয়ার মনে রাখবা বৃদ্ধি পেলে সর্বদা বন্ড অ্যাঙ্গেল হ্রাস পায়, সর্বদা বন্ড অ্যাঙ্গেল
হ্রাস পায়। তাহলে কি মনে রাখবো ভাই, লন পেয়ার যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে তোমার বন্ড অ্যাঙ্গেলটা কী হবে ভাই, সর্বদা তোমার হচ্ছে ভাই হ্রাস পাবে। কেমন, এখানে হ্রাস পেয়েছে কেন আমি তোমাকে আরেকবার বুঝাই বলি। আগে দেখো, আগে কী হয়েছে, আগে লন পেয়ার ছিল একটা খালি, তাই না ভাই? আগে লন পেয়ার কটা ছিল, আগে লন পেয়ার ছিল একটা, ঠিক আছে? কিন্তু এখন লন পেয়ার কয়টা আছে, দুইটা আছে। ফলে এও ঠেলবে, এও এটাকে ঠেলবে, দূরে সরাই দিবে, এটাও ঠেলবে, এটাও ঠেলবে। ফলে কী হবে, এই দুজনের চাপাচাপিতে এরা আরও কিন্তু কাছাকাছি চলে আসবে। অর্থাৎ দেখো এখানে যে লন পেয়ারগুলো আছে না, এ কী করতেছে এখানে, এদিক দিয়েও এটাও এদিকেও চাপাচ্ছে, এদিকেও চাপাই দিতেছে। অনুরূপভাবে এটা তো 3 ডাইমেনশনাল জিনিস, তাই আমি দেখাইতে পারতেছি না। এটাও কিন্তু তোমার কী করবে, এটাকে চাপাই দিবে এদিকে, এটাও এদিকে চাপাই দিবে এদিকে, দূরে সরাই দিচ্ছে আর কি। কেমন, তো এও চাপতেছে, এও চাপতেছে। এই চাপাচাপির কারণে এই বন্ডগুলি কী হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। এখন তুমি বলবা তাহলে ভাই তো এই বন্ড পেয়ারের মধ্যে তো বিকর্ষণ বেড়ে যাচ্ছে, তাহলে তো এটা বিস্ফোরণ হওয়ার কথা। কাহিনি যেটা হবে, বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ কিন্তু খুবই কম হয়। মেন কিন্তু বন্ড পেয়ার এবং লন পেয়ারের মধ্যে বিকর্ষণ হয়, তাই না? তাহলে এই দুইটা অপোজিট সাইডে কেন দিছি, কারণ দুইটা লন পেয়ার কিন্তু পরস্পর অপোজিট সাইডে থাকবে, কারণ এদের মধ্যে বিকর্ষণটা ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে কাহিনি কী হবে দেখো, এখানে বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার কারণটা কি, এও ঠেলতেছে, এটাকে এদিকে চাপাই দিচ্ছে, এটা এদিকে চাপাই দিচ্ছে, এদিকে চাপাই দিবে, দূরে সরাই দিবে, এটাও এদিকে দূরে সরাই দিবে, চাপাই দিবে। ফলে এই দুজনের চাপাচাপিতে এই বন্ডগুলো কিন্তু আরও কাছাকাছি চলে আসবে। কেন, আগে চাপ দিচ্ছিল শুধু একজন, এই যে তোমার ইয়ার ক্ষেত্রে এক জোড়া, NH3 এর ক্ষেত্রে, কিন্তু এখন এখানে চাপাচাপি করবে কয়জন, 2 জোড়া। মানে এরা দুজনেই কিন্তু একে দিকে এটাকে চাপ দিচ্ছে। এর ফলে যেটা হবে, আগে একটু দূরে সরে থাকতে পারতো, কিন্তু এই দুজনের চাপাচাপির কারণে এরা আরও কাছাকাছি চলে আসবে। ফলে বন্ড অ্যাঙ্গেলটা এখানে কমে যাবে, আরও কমে গিয়ে কত হয়ে যাবে, 104.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে লিখবা যে লন পেয়ার বৃদ্ধি পাওয়ার কারণে লন পেয়ার বৃদ্ধি পাওয়ার কারণে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেড়ে যায়, ফলে বন্ড অ্যাঙ্গেল আরও কমে যায়, কারণ এরা বন্ডগুলো কাছাকাছি চলে আসতেছে এই বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে। চাপাই দিচ্ছে তাদেরকে, ফলে এরা কাছাকাছি চলে আসতেছে। তাহলে এখানে কী মনে রাখবা, ফলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়। ওকে, আর কমে গিয়ে এখানে কত হয়ে যায়, 104.5 ডিগ্রি হয়ে যায়। মনে রাখবা এখানে এই স্টোরের ক্ষেত্রে কী হয়, আমি আগামী ক্লাসে সব নোট করে দিব কোন যোগে বন্ড অ্যাঙ্গেল কত হয়। তাই এখানে একটু মনে রাখো, এটার বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা, এবার চলো তাহলে আমি এটাকে যদি চিত্র আঁকতে চাই, চিত্র কীভাবে আঁকবো, কয়েকভাবে আঁকতে পারি। এখানে অক্সিজেনকে নাও, এখানে একটা বন্ড দিয়ে দাও, এটাকে কপি করো, এদিকে আনো, এটাকে ঘুরাই দাও, এদিকে নাও, একটা হাইড্রোজেনকে এদিকে দাও, আর একটা হাইড্রোজেনকে এদিকে দাও। ওকে, আচ্ছা, তারপরে এটাই তোমার হচ্ছে স্ট্রাকচার। তো এটাকে এইভাবে কালারিং করে দিতে পারো, এর সাথে কয়েকভাবে আঁকতে পারো। একটা হচ্ছে যে এইভাবে এখানে ডট দিতে পারো, এখানে ডট দিতে পারো। এই স্ট্রাকচারটাকে আবার অন্যভাবে আঁকতে পারো তুমি, কপি কইরা দেখাই আমি তোমাকে। এখানে একটা হাত খুলে দাও, এখানে একটা হাত খুলে দাও। ফলে এখানে 2টা দিয়ে দাও, এখানেও তুমি 2টা দিয়ে দাও। সেই স্ট্রাকচারটাকে তুমি দেখাইতে পারো। এটা কেন কিসের ফিগার, H2O এর গঠন, H2O এর গঠন। ওকে ভাই, তাহলে চলো আমি এখান থেকে এটা কিছু জিনিস বের করার চেষ্টা করি। আমি তাহলে যদি লিখি এখানে জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডস, এটা কিন্তু তোমার কী হবে বলো তো, আগেরটাই থাকবে, টেট্রাহেড্রালে থাকবে। কেন, কারণ নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে ইলেকট্রন ক্লাউড কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে চলো এটাও লিখে দিই, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস। চলো এটাও লিখে দিই এখানে, নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস, কয়টা হবে ভাই, এখানে 4টা হবে। নাম্বার অফ ইলেকট্রন ক্লাউডস কয়টা, 4টা। আচ্ছা, তোমার হচ্ছে ভাই 4টা। আর এটার জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডস কী হবে, টেট্রাহেড্রাল হবে। আর জিওমেট্রি অফ মলিকিউল কী হবে, জিওমেট্রি অফ
মলিকিউল, এটা কিন্তু হবে তোমার ভাই ব্যান্ড অর ভি শেপড। কেন? কারণ এখানে দেখো এভাবে করে বেঁকে গেছে, এই যে এটাকে পুরোটাকে মিলে তুমি একটা ভি চিন্তা করতে পারো, অথবা একটা ব্যান্ড আকৃতি চিন্তা করতে পারো বাঁকানো, অথবা ভি শেপটের। এটার স্ট্রাকচার কী হবে? ব্যান্ড অর ভি শেপড। ওকে, আশা করি আমরা স্ট্রাকচারটা এখানে বুঝতে পারছি। স্টেরিক নাম্বার কত হবে এখানে? সিগমা বন্ড প্লাস লন পেয়ার সেন্টার অ্যাটমের। সো সিগমা বন্ড থাকবে তোমার এখানে দুইটা। কেন? একটা এখানে, একটা এখানে, আর লন পেয়ার আছে এখানে 2 জোড়া, প্লাস 2 দাও, তো এখানে 4 আসবে। 4 আসা মানে sp3 হাইব্রিডাইজেশন। ওকে, আশা করি এগুলো আমরা বুঝতে পারছি ভাই। তো আজকে আসলে আমার হাতে সময় নেই, সময় থাকলে আমি 5 ইলেকট্রন ক্লাউডস, তারপরে তোমার হচ্ছে 6 ইলেকট্রন ক্লাউডস আমরা নেক্সট দিন দেখবো। ইম্পর্টেন্ট যৌগের বন্ধন কোন সংকরণ আমরা নেক্সট দিন দেখবো। আজকে এতটুকুতে শেষ করি ভাই। সরি ভাই, আমি আজকে বেশিক্ষণ পড়তে পারতেছি না। আর প্রথমে বলে রাখি, তাহলে আমার কোনো পেড বেস নাই ভাই। তুমি যদি পার মান্থে চাও তাহলে তুমি আমাকে 150 টাকা করে পে করতে পারো, যদি তুমি পারো ভাই, সামর্থ্যবান থাকো, তাইলে নাহলে দরকার নাই। এগুলো আমার নাম্বার। একটা রিকোয়েস্ট থাকবে ভাই, এসব নাম্বারে প্লিজ 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 কল করিও না ভাই। এটাই আমার একমাত্র তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডোন্ট কল, কেমন? আর আজকে এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।